ওয়েলকাম টু দ্য 7th এপিসোড অফ দ্য ডেইলি টকস অফ হাই স্কুল বয়েজ ভাই। এবং এই এপিসোডে মানে ফার্স্ট টাইম আমরা একজন সেলিব্রিটি গেস্টকে আনছি। এটা আমাদের ফার্স্ট টাইম যে একজন গেস্ট আসছে এবং অ্যাপ্রোচ করা মাত্র ব্লাসফেমি, হু আর ইউ কলিং সেলিব্রিটি? আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও নাই, ঠিক আছে? সেলিব্রিটি হওয়ার মানদণ্ড হচ্ছে 1 মিলিয়ন হিট করতে হয়, ঠিক আছে? আই এম নট এ সেলিব্রিটি। ভাই, আপনি মিললো যদি না, একটা মিললো না। মানদণ্ড ভাই সেট করে দেন শুনেন, তাহলে না কি? না এটা না না এটা তো সবাই জানে, এটা 1 মিলিয়ন, এটা 1 মিলিয়ন হিট করতে হয়। এটা আপনি benchmark। আমাদের কাছে সবসময় সেলিব্রিটি, বুঝছেন ভাই? না, আপনার না না কথাবার্তা না না শুনতে শুনতে না ভাই, না আপনার কন্টেন্ট দেখি তো আমরা না সবাই তো। না না আপনি ডোন্ট একজন ডোন্ট সেলিব্রিটি। সেল ইয়োরসেলফ শর্ট। না, আমি ঠিক মতো জানি, আর এখানে বোঝা যাচ্ছে এটা সেলিব্রিটি না। না হলে সবাই বিজয়ের মতো শার্ট পরে আসতো। বিজয় কেন এই এপিসোডের জন্য শার্ট পরছে আই ডোন্ট নো। সবগুলো এপিসোডে কি বিজয় শার্ট পরে? না আজকাল সকালে বলতে যেটা করতে আই শুড চেঞ্জ রাইট। ভাই, এখানে দুইটা রিজন আছে। এক নাম্বার হচ্ছে যে বিজয় আদমজির, আর দুই নাম্বার হ্যাঁ। হচ্ছে বিজয় আপনার অনেক বড় ফ্যান। এবং ও সেকেন্ড এপিসোড যখন করতেছিল তখন ওই পুরো হ্যাঁ। শুয়ে শুয়ে পডকাস্টটা করতেছিল লিটারালি। হ্যাঁ, আই হ্যাভ হ্যাঁ। সিন ইউ গাইস। তোমরা ক্যাজুয়াল করো। সো এই যে তোমরা যে ক্যারেক্টার ব্রেক করলা, এটা আমি বুঝতে পারছি। এটা মানে হয় না, ঠিক আছে? Be yourself। আর আদমজি হইলে কি ড্রেস হবে? এটা 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 কোথা থেকে শুনছো? টোল্ড ইউ দ্যাট? আরে কি ভাই, রেপুটেশন হয়ে গেছে আদমজি পিপল ড্রেস আপ করে আসে সব জায়গায়, এরকম কিছু? না ভাই, আপনি সিনিয়র, আরে এখন না, আপনি একটা লোক সময় ভাই। সিনিয়র, আপনাকে ইমপ্রেস করতে হবে। আই গেট ম্যাড এট পিপল যারা চুল কাটতে বলে। আমি দ্য অপোজিট। আমি আমার মনে হয় তোমরা কেউ ভিডিও দেখে না, আন্ডারস্ট্যান্ডেবল যদি কেউ ভিডিও না হ্যাঁ। দেখো, বাট আমি টোটালি এগেইনস্ট না, ইট না। ভাই। তুমি গেঞ্জি পরে আসো, নো সমস্যা, বাট তুমি যদি কথা বলতে পারো, ইফ ইউ আর হ্যাভিং এ গুড কমিউনিকেশন, তাহলে তো হয় দেখছেন ভাই। ভাই, তোমরা এটা এই আমার চুল ভিডিও দেখছো? দেখছেন ভাই। উফ, এই যে আমারও সেম। আমি বাসা থেকে আর টর্চ ভাই এই সহ্য চুল করতে কিন্তু পারতেছিলাম আদমজির না। না। এটা নিচ থেকে ভাই এই চুল কিন্তু আদমজির না। তাহলে এই চুল ঢাকা কলেজে যাওয়ার পরে আমার হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কান্ট রিলেট, কান্ট রিলেট। আমিও রিলেট করতে পারিনি। আমি তো যখন ঢাকা কলেজে ভর্তি হইতেছি ভাই, আমাকে তো বোঝানো হয়েছে যে ওখানে পড়াশোনা হয় না। লাইক আরে ঠিক আছে, প্যারা নাই, যাবো ঘুরবো ফিরবো চলে আসবো। আমি তো ওইখানে যাওয়ার পরে দেখি যে আদমজিতে আমাদেরকে যতটা স্ট্রিক্টলি রাখা হয়েছে ওর চেয়ে বেশি স্ট্রিক্ট ওরা ভাই। ওরা মানে ভাই ঢুকতে দেয় না, মানে চুল কেটে ফেলাইতেছে। তাদের তাদের কথা হচ্ছে চুল কাটলে তোমাদের পড়াশোনায় মনোযোগ বসবে। মানে হাউ দা ফাক ওরা এটা রিলেট করতেছে, আমার তো এটাই মাথায় আসে না ভাই। আর তোমাদের কেউ কি ইউনিভার্সিটিতে এখনো, নাকি সবাই কলেজে? না ভাই, না না, সবাই কলেজে। চ্যানেলটার নামেই শুনলাম যে হাই স্কুল কিডস, সো মানে সবাই কলেজে আছি আমরা। অলরাইট। সো আচ্ছা, ইউ আমরা তো আর এক কমপ্লেইনিং বছরের অ্যাবাউট মধ্যে উঠে পড়বো ইউনিভার্সিটিতে। ইনশাআল্লাহ, হোপফুলি সবাই উঠে না, তাইলে তো আর সবাই উঠে এটা না। মানে চ্যানেল নাম বলে দিতে পারে, হ্যাঁ। আমি কিন্তু তোমার মানে পড়াশোনার জিনিসটা বলতেছি না। মানে মেনি টাইমস যেটা হয় হচ্ছে, অনেকে ফ্যামিলি প্রেশারের কারণে তারা ইউনিভার্সিটি জয়েন করতে পারে না ফর মেনি আদার রিজন। সো এটা আমি তোমার বুদ্ধিবৃত্তিক ভাবে কোনো কিছুর ল্যাকিংস এর কথা বলি না। ইটস জাস্ট অনেকের ক্ষেত্রে সিচুয়েশনটা ওরকম হয়ে যায় আর কি, দ্যাটস ওয়াই। না, বুদ্ধিবৃত্তিক্যালি কোনো নুব আছে। আপনার পাস করবে এই পরীক্ষায়? কি আত্মজীবনী কি? আপনার তো পাস করবে না এই পরীক্ষায়। আমরা কেউই পাস করব না, ঠিক আছে? ভাই, পরীক্ষায়। পাস করা লাগবে না তোমাদের, না অটো পাস থাকবে? ভাই না না ভাই, আমাদের আমাদের অটো পাস নেই। আমাদের অটো ইউ গট রবড, ইউ গাইস গট রবড। কারা অটো পাস পাইছে না? তোমাদের আগে ব্যাচ অটো পাস পাইছে না? আমাদের 2 ব্যাচ পরের ব্যাচ আর কি, 20 ব্যাচ অটো পাস পাইছে। 21 ব্যাচ মনে হয় না পাবে ভাই, কারণ 21 ব্যাচের এক্সাম হবে। অ্যাডভান্টেজ পাইছে। ওরা হচ্ছে 8টা হ্যাঁ। থেকে 2টা সৃজনশীল দিবে এবং 25টা থেকে 12টা অবজেক্টিভ দিবে। মানে লিটারালি ওরা এত অ্যাডভান্টেজ পাইতেছে এবং ওদের সিলেবাস করেছে 30%। মানে জি ওরা যখন ভাই। এক্সাম দিবে তখন যে ওরা কি আনন্দে দিবে, মানে এইচএসসিটা একেবারে প্যারা ছাড়া দিতেছে পুরাপুরি। যদিও ভাই আমাদেরও আর কি মানে সিলেবাসটা কমাইছে, মোটামুটি কমাইছে, কিন্তু অত যে কমাইছে তা না। কিছু কিছু আননেসেসারি, কিছু কিছু নেসেসারি জিনিসপত্র বাদ দিছে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে এগুলি বাদ দেওয়ার জন্য আমরাই মানে ভার্সিটি লেভেলে যাই আর কি ভুগবো। কারণ কি ভাই, আমাদের এটা হলো বেস, এই বেসটা যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু আমরা ভার্সিটি লেভেলে যাই ওইভাবে পড়ালেখা করতে পারবো না, বা জিনিসগুলো আমাদের মাথার মধ্যে ঢুকবে না। সো আর কি আমরা দুই জায়গা থেকেই আর কি খাচ্ছি। দেখা যাচ্ছে মানে সিলেবাসও কমপ্লিট হইতেছে না ঠিক মতো, আবার পরীক্ষা আমরা ভালো করতে পারতেছি না। তো আর কি বিষয়টা এরকম অনেকটা। আচ্ছা, সো তুমি বলতেছো যে এমন অনেকগুলো জিনিস আছে যেগুলো ইম্পর্টেন্ট বাট সিলেবাসে নাই, কিংবা সিলেবাসে থাকলে হ্যাঁ, এগুলো হ্যাঁ। কভার করা হচ্ছে না, বাদ দেওয়া হচ্ছে। সো জি, আমি জি, যতটুকু বুঝতেছি, তুমি বলতেছো যে একটা গ্যাপ থেকে যাবে, যেটা ইউনিভার্সিটি কিংবা পরবর্তী লাইফে যেয়ে তুমি ভুগবা, এটা কি বলতেছো তুমি? জি ভাই। জি ভাই। আচ্ছা, যদি তাই হ্যাঁ, জি হয়, ভাই।
তুমি যেহেতু বললা যে কিছু জিনিস নেসেসারি জিনিস বাদ গেছে, সো তুমি জানো যে কোন নেসেসারি জিনিসগুলো বাদ গেছে, হ্যাঁ, রাইট? অলরাইট, সো ওইটা কি তুমি তোমার নিজস্ব টাইমে অন্যভাবে শিখতে পারো না, লাইক ইউটিউব কিংবা অনলাইনে? অলরেডি হ্যাঁ আমাদের একটা মানে অনেক সময় নষ্ট করে ফেলেছি আর বাট কি। তুমি তো বলে গেলে নেসেসারি জিনিস। হ্যাঁ হ্যাঁ নেসেসারি অবশ্যই, কিন্তু বাট ওই তো আমরা পড়ে গেছি, আমরা তো প্রথম দিকে বুঝতে পারি নাই ঠিক মতো যে আর কি আমাদের জন্য কি কি হবে। বুঝতে পারছি হলে কি কিছু দিন আগে, ধরেন 1 2 থেকে 3 মাস আগে, যে আমাদের এগুলি লাগবে বা আমাদের সিলেবাসটা এরকম হলে ভালো হতো আর কি। আচ্ছা ভাই, আমার একটা কোয়েশ্চেন আছে এই জায়গাটা থেকে, Sure. যে আপনার কি মনে হয় যে মানে 20 ব্যাচের যে এইচএসসি টা বাতিল করছে, ইট ওয়াজ এ গুড ডিসিশন? কজ এক নাম্বার হচ্ছে যে এমন একটা সিচুয়েশন এসে গেছিল যেখানে কিনা ওরা মানে একটা এক্সামের মানে মানে পরবর্তী যে সিচুয়েশনটা এসে গেছিল ওই টাইম ওরা চাইলে এক্সামটা নিতে পারতো অথবা, এবং অলরেডি ওরা অনেক বেশি ডিলে করে ফেলছে এবং অনেক পরীক্ষার্থী ছিল যারা কিনা হচ্ছে যে অলরেডি প্রিপারেশনের জন্য প্রচুর টাইম পাইছে, কারণ ওরা অলমোস্ট 3 বছর একটা টাইম পাইছে, সো প্রিপারেশনের জায়গার জন্য ওদের কোনো প্রবলেম হওয়ার কথা না। সো ওই জায়গাটা থেকে দেখলে আমার মনে হয় যে ওদের হয়তো এক্সাম নেওয়াটা আরো বেটার একটা সলিউশন ছিল, কজ অলরেডি দেখা যেতেছে যে বুয়েটের মধ্যে দেখলাম যেটা 24,000 জন পরীক্ষা দিতে পারতেছে, এবং যেই সিস্টেমে ওরা ইয়া করছে, সো এইচএসসি না দিয়ে ডাইরেক্ট যখন এক্সামের একটা জায়গা দিতেছে, সো ওইটাকে আপনি কিভাবে দেখতেছেন? ওকে, ফার্স্ট জিনিস হচ্ছে ইটস মানে দ্য রিজন ওয়াই জয়েন দিস পডকাস্ট কিংবা যে কারণে মজা লাগতেছে সেটা হচ্ছে যে যে কোনো প্রবলেম লাইফে, যে কোনো প্রবলেম তুমি যদি প্রবলেমটা ভিতর থেকে প্রবলেমটা সলভ করার চেষ্টা করো, তুমি ইমোশনালি প্রবলেমটার সাথে অ্যাটাচড হয়ে যাবা। তো যেহেতু তুমি এইচএসসি এখন নিজেরাই ওইটা ইনভলভ, সো তুমি প্রবলেমটাকে আরো অনেক ইমোশনালি কিংবা পার্সোনাল লেভেল থেকে রিলেট করতেছো। তোমাকে যেটা বুঝতে হবে, যারা এই ডিসিশনগুলো নেয় তারা কি এইচএসসি পরীক্ষা দিচ্ছে? না। না, ডেফিনেটলি না। সো তারা কোন ক্রাইটেরিয়ায় বাতিল করে কিংবা অ্যাপ্লাই করে, ওটা তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো ডেফিনেটলি দে ডোন্ট কেয়ার যে তোমার কতটুকু প্রেশার পড়তেছে কিংবা তোমার কতটুকু কষ্ট হচ্ছে কিংবা তোমার সিলেবাসে নেসেসারি জিনিস আছে নাকি না। তারা জাস্ট দেখতেছে যে বছর শেষে যখন তাদেরকে রিপোর্টটা দিতে হবে কোনো কিছু শিক্ষা কারিকুলাম রিলেটেড এনিথিং, তারা কি জাস্টিফাই করতে পারবে নাকি না তাদের ডিসিশনগুলো। সো উপর থেকে তারা হয়তো ডিসিশন নিছে। এখন জিনিস হচ্ছে, তুমি যে বললে এইচএসসির এই পরীক্ষাটা বাতিল করা উচিত হয়েছে নাকি হয় নাই, কিংবা হোয়াটস মাই টেক অন দ্যাট। আমার টেক হচ্ছে, তোমার মনে হচ্ছে যে এইচএসসি রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট, বাট লিটারেলি 2 বছর কিংবা 3 বছর পর তুমি বুঝবা দিস মিনস নাথিং ইন ইউর লাইফ। এবং একদিক থেকে একটা ইকুয়াল লেভেল প্লেইং ফিল্ড হয়েছে। আমি তোমাকে কন্ট্রাস্টটা দেখাই। আগে অনেক মানুষ কমপ্লেন করতো যে কেন ভাই খালি এসএসসি কিংবা এইচএসসি যারা গোল্ডেন পাইছে, অনেক মেধাবী মানুষ, তারা হয়তো এটাতে মিস করছে, সে ম্যাথে গোল্ডেন এই অলিম্পিয়াডে মেডেল পাইছে বাট বাংলা একটু A+ মিস করছে, তাকে কেন আপনারা পরীক্ষা দিতে দিচ্ছেন না? বাট এখন তো সবাই পাচ্ছে, সবাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে। সো এটা কি উল্টা ভালো হইলো না যে তোমার যেহেতু পরীক্ষাটা হচ্ছে না পাবলিক, সবাই চান্স পাচ্ছে তাদের মেধাটা প্রুফ করার জন্য অ্যাডমিশনে? এবং তুমি আরেকটু চিন্তা করো, ভবিষ্যৎকে এটা হলে ভালো হয় না যে তোমার অতীতে কি করছো না করছো ডাজন্ট ম্যাটার, যে অ্যাডমিশনটা দিবে ওই অ্যাডমিশনের রেজাল্টের উপরই তোমার চান্সটা নির্ভর করবে। আই উড গো ফর দ্যাট। আমি চাই না যে আমার অতীত, যদিও আমার যে অতীত কোয়ালিফিকেশন আছে ওটাতে আমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবো, বাট আমি চাই না যে আমার অতীত আমার ফিউচারের এক্সামগুলোর কোয়ালিফিকেশন আমার লাইফে ইম্প্যাক্ট ফেলুক। সো বাতিল হোক না হোক ডাজন্ট ম্যাটার, বাট রিয়েলি ম্যাটার্স ইজ তোমার যদি অ্যাডমিশনটা আগের থাকে ওইটা ক্র্যাক করা, এবং যদি তোমার রেজাল্ট আগে খারাপ হয় তাই তো তোমার আরো লারে লাভ পা, যে তুমি খারাপ রেজাল্ট নিও, যেহেতু অটো পাস পাইছো তুমি অ্যাডমিশনের সুযোগ পাচ্ছ। হ্যাঁ আপনার কাছে একটা জিনিস মনে হয় না যে বাংলাদেশের অ্যাডমিশন প্রসেসটাই রিগ? মানে শুধুমাত্র আপনার একটা 3 আওয়ারের এক্সামের উপরে আপনাকে জাজ করা হইতেছে যে আপনি ইউনিভার্সিটিতে পড়ার জন্য কেপেবল কিনা। মানে এটা তো ধরেন আপনি আপনার জীবনে তো শুধুমাত্র ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন, আপনি ওখানে হয়তো রিসার্চ করবেন, আপনি ওইখানে গিয়ে হয়তো বা রাজনীতিতে জয়েন করতে পারেন, বা আপনি ওইখানে গিয়ে আপনি যে কোনো একটা গোষ্ঠীকেও কেটার করতে পারেন। তো শুধুমাত্র যে আপনি এডুকেশনালি আপনার ব্যাকবোন স্ট্রং, এটার উপরে ডিপেন্ড করে যদি আপনাকে একটা ভার্সিটি নিয়ে নেয়, এটাকে আপনার কাছে মনে হয় না একটু মানে মেট্রিকটাই ভুল? হ্যাঁ, অফকোর্স। সো আমি তোমার বিজয়ের তোমার কোয়েশ্চেন আনসারে যাবো, তার আগে আপনার আরেকটা জিনিস আমি অ্যাড্রেস করে নেই, যে এইচএসসি বাতিল করা না বাতিল করা, এটা আনফেয়ার টু দোজ পিপল যারা পড়াশোনা করছে বাট লাস্টে যায় দেখছে অটো পাস, ঠিক আছে? সো তাদের জন্য ইটস ভেরি আনফেয়ার। এখন তুমি যদি দেখো এটা কেন আনফেয়ার, কারণ তারা ইমোশনালি অ্যাটাচ, কারণ তারা পার্সোনাল টাইম ইনভেস্ট করছে। যদি তুমি পার্সোনালি টাইম ইনভেস্ট না করতা, তোমার এটা নিয়ে কোনো ঝামেলা হইতো না। অ্যান্ড যারা তোমাদের এইচএসসি অটো পাস হবে নাকি না, they are not emotionally invested in the exam itself কিন্তু। সো
মেক হোয়াট ইউ মেক আউট অফ ইট, সো দেয়ার ইজ দ্যাট। এখন আসে হচ্ছে বিজয়ের আনসার কোয়েশ্চেনটাতে, সেটা হচ্ছে তুমি আস্ক করছো যে মেট্রিকটা কি সঠিক নাকি ভুল বাংলাদেশেরটা। তা জিনিস হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক চিন্তা বাদ দাও, গোটা দুনিয়াতে আমরা এখনো পারফেক্ট সলিউশন পাই নাই যে কিভাবে যোগ্য মানুষকে ফিল্টার করতে হয়। ফিল্টার করা কিংবা এইচআর যে কাজটা করে, জব অ্যাপ্লিকেশন ছাঁটাই করে, কিংবা ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লাইং প্রসেস, এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এই প্রসেসটাই জাস্ট 3 ঘন্টা এক্সাম নেওয়াটাও এক্সপেন্সিভ। বুয়েটে তো পারলে 1 লক্ষ মানুষ অ্যাপ্লাই করে, বাট করতে পারছে না কেন? বিকজ রিসোর্স ল্যাক করতেছে। সো ইটস নট লাইক যে আরো ভালো উপায় সম্ভব নাকি না, আছে অফকোর্স ডেফিনেটলি আরো অনেক ভালো উপায় আছে। তুমি যখন জবে অ্যাপ্লাই করবে দেখবে বিভিন্ন সাইকোমেট্রিক টেস্ট নেওয়া হয়, অর্থাৎ তুমি লিটারালি তোমার 1 ঘন্টা ধরে তোমার বিভিন্ন ইন্টারভিউ নিবে, তোমাকে বিভিন্ন কাজ দিবে, পিছে ব্যাকগ্রাউন্ডে 3-4 জন মানুষ কনস্ট্যান্টলি তোমাকে অবজার্ভ করবে, তুমি কি কথা বলতেছো, কার সাথে কিভাবে দেখা সাক্ষাৎ করতেছো। তোমার গেমগুলো দিয়ে সাইকোলজি টেস্ট করে যে তুমি কোন জিনিস ঠিক করে ভুল। রসার টেস্ট দেখছো না একটা, রসার টেস্ট কিংবা ম্যাপ, সাইকোলজি বাটারফ্লাই দেখায়, ওর দিয়ে সাইকেল ম্যাপিং করে। তো এরকম বহুত টেস্ট আছে যেটা দিয়ে আরো ভালো মতো করা যায়। এবং এক একটা টেস্ট করতে, যেরকম বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যদি অ্যাপ্লাই করবা, পার পার্সন এরকম করতে, একটা মানুষকে হায়ার করতে তাদের 4 লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে, এরকম আছে। আর এত খরচ তো ইউনিভার্সিটি বিয়ার করতে পারবে না। দ্যাটস ওয়াই দে কেটার টু দি স্মল 3 আওয়ার এক্সাম আর 2 আওয়ার এক্সাম, যেটা দিয়ে তারা ইজিলি কস্ট এফিসিয়েন্টলি মানুষকে বাছাই করতে হবে। সো এই এক্সামটা কখনোই মানুষের মেধাকে যাচাই করার জন্য ছিল না, কখনোই ছিল না। এটা ছিল হচ্ছে মোস্ট এফিশিয়েন্ট কস্ট ইফেক্টিভ ওয়েতে স্টুডেন্টকে নিজের ইউনিভার্সিটিতে নেওয়া। সো তুমি যদি এখানে খুঁজো যে ভাই আমাদের মেধার মূল্যায়ন হয় না, ওরা কখনো মেধা মূল্যায়ন করতেই চায় না, এই টেস্টে ওটা ছিল না, ওইটা সামর্থ্য নাই আমাদের। সো গেট ইউর এক্সপেকটেশন স্ট্রেট, অ্যান্ড অফকোর্স ডেফিনেটলি 3 আওয়ার এক্সামে তোমার লাইফ ডিফাইন্ড হয় না, অ্যান্ড ডেফিনেটলি তোমার মাইন্ড ইজ মোর দেন জাস্ট ইউর ইন্টেলেক্ট, তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, তোমার লিডারশিপ স্কিলস আছে, যেগুলো কখনো মেজার করা হয় না। সো আচ্ছা টু ভাই, আনসার ইউর কোয়েশ্চেন, কিন্তু এই 3 ঘন্টা এক্সামকে আমাদের জাজ করে বেটার নিব না। হ্যাঁ ভাই বলো। এর চেয়ে কস্ট এফিসিয়েন্ট হয়েছে কি বেটার কিছু করা যায় না? এখন আমরা ফিগার করি নেই, বৈশ্বিকভাবে পুরো গ্লোবালি যদি আমরা ফিগার আউট করতে পারি, হ্যাঁ তাহলে এটা করবো। যেরকম অনলাইন ওয়েতে যদি ফিল্টার করা, সিকিউর ওয়েতে যদি আমরা করতে পারতাম, তাহলে অনলাইনে করতাম আমরা জিনিসটা। বাট এখনো আমরা এটা ইনশিওর করতে পারি না। কেন করতে পারি নাই? বিকজ রিসোর্সের অভাব। কি রিসোর্সের অভাব? সবার কাছে ওয়াইফাই নেই, সবার কাছে ইন্টারনেট নেই, লেভেল প্লেইং ফিল্ড নেই, কিংবা সিকিউরিটি ইনশিওর করতে পারতাছ না। আমি মোবাইলের মধ্যে দেখতে পারি, তারপর গুগল কি জানি, গুগল ডক্সে, গুগল ফর্মসে বলে ইন্সপেক্ট দিলে বলে আনসার দেখা যায় আই হ্যাভেন্ট চেকড ইট, বাট there are many loopholes, right? So there are effective ways, but ওইখানে হয়তো তোমাকে আবার কোয়েশ্চেন করবে যে ভাই আপনি তো অনলাইনে তো নিলেন, বাট অনেকে তো চিটিং করে নিচ্ছে। অফলাইনে পেপারে প্রিন্ট করেই ওটা আমরা চিটিং ঠেকাইতে পারতেছি না, আর অনলাইনে তো আর অবস্থা খারাপ। সো তুমি ইমোশনালি ইনভলভ না হয়ে প্রবলেমটা চিন্তা করার চেষ্টা করো, তাহলে ইউ উইল হ্যাভ বেটার আনসার অ্যান্ড পার্সপেক্টিভ অ্যাবাউট দি প্রবলেম আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এবারে ওয়ার্ল্ড কাপটা আপনি দেখতেছেন? এই টি20 ওয়ার্ল্ড কাপটা? না, একেবারেই না। আমি খেলা দেখি না। পার্টিকুলার কোন স্পোর্টস ফলো করেন? এই তো ভাইয়ের সাথে আমি রিলেট করতে পারি একটু। আমি জাস্ট ই-স্পোর্টস দেখি, মানে এই যে ই-স্পোর্টস বলতে ভ্যালোরেন্ট খেলি। হ্যাঁ, ভাই, Valorant এর এগুলো তো Valorant দেখতেছি দেখি। আর কি। তো আমার নিউজ ফিড খালি ভ্যালোরেন্টের ক্লিপস, আর আর মাঝে মাঝে কিছু হ্যাঁ। বই এন্ড স্টাফ। আচ্ছা ভাই, তাহলে আপনি মানে কোন প্ল্যাটফর্মটা ইউজ করেন? হয় ফেসবুক গেমিং, নাকি টুইচ, নাকি ইউটিউব? মানে দেখার জন্য ফেসবুক গেমিং, ফেসবুক গেমিং। ই-স্পোর্টস দেখার জন্য না না, মানে গেমস দেখার জন্য ইউটিউব ইউজ করি, কারণ এখানে ক্লিপস গুলো আসে। সো টুইচে আমার হ্যাঁ, বসে হ্যাঁ। বসে দেখার ভাই টাইম নেই, ওটা অনেক ভ্যালোরেন্ট অনেক সময় লাগে আর কি ভাই। রাইট, একটা ম্যাচ 40 মিনিটের, সো এটা কেটে এডিটররা 5 মিনিটে দিয়ে দেয়। সো এটা দেখি, হাইলাইটস গুলো দেখি, দেখে মনে হয় যে ওরা খুব ভালো গেলে, বাট দে অলসো ওয়েভ এন্ড মিস এন্ড স্টাফ। আচ্ছা ভাই, আপনি মানে কোন টাইপের গেমগুলো খেলেন? মানে নরমালি ধরেন আমি অনেকটা হচ্ছে যে এখন যেটা ব্যাটল রয়্যাল টাইপের চলে, নাকি মানে একটু ফাইট টাইপের, নাকি আপনি হচ্ছে স্টোরি টাইপের গেমগুলো, যদি যেগুলো তোমার- স্টোরি রিলেটেড? FPS আর কি, মানে ফরম্যাট আর কি, FPS আচ্ছা। থার্ড পারসন নাকি শুটার আর কি এভাবে। তোমাদের বয়সে জাস্ট পাবজি খেলতেছিলাম, কারণ তখন ফ্রেন্ডসরা সবাই একসাথে খেলতাম, ঠিক আছে? সো 4 জন মিলে পাবজি খেলতাম। দ্যাট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট টাইমস অফ আওয়ার লাইফ, যে আমরা সকালে ক্লাস করবো, রাতে বেলা সবাই মিলে আবার ডিসকর্ডে আসবো, সবাই মিলে ডিসকর্ডে কথা বলে হ্যাঁ। পাবজি খেলবো। সো ইট ওয়াজ ফান। গেমটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল হচ্ছে সবাই একসাথে কথাবার্তা বলা, রাইট? এন্ড গাড়ি হ্যাঁ। থেকে কেউ উল্টায় পড়বে। একা গেম খেলতে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, একা গেম খেলার চেয়ে ভাইয়া সবাই মিলে যখন খেলি আর কি, আলোচনা করে বা চ্যাটের মাঝখানে বা কথা বলতে বলতে খেলি, তখনই আর স্ল্যাং হয় অনেক অনেক সময় দেখা যায় যে মানে রেজ করি, মানে এই ইন্টারাকশন গুলার মাধ্যমে আর কি গেমটা আরো উপভোগ
ভোগ হয়ে পড়ে আমাদের জন্য। অ্যাবসলিউটলি এন্ড হ্যাঁ, এইটাতে দেখবা গেমের মধ্যে এক্সপি বুস্টও দেয়, যে তুমি যদি তোমার ফ্রেন্ডদের সাথে খেলো তো ওকে বোনাস এক্সপি দেয়, কারণ ওরা জানে যে ফ্রেন্ডদের সাথে খেললেই তুমি আরো বেশি টাইম ইনভেস্ট করবা, সো ওরা চায় যে তুমি ফ্রেন্ডদের হ্যাঁ সাথে ওটা একটা মার্কেটিং প্ল্যান আর কি ভাই মেইনলি। না ভাই, বিদেশিদের সাথে খেলে আবার চান্স আছে ব্যান হয়ে যাওয়ার, বেশি টক্সিক হয়ে যায় যখন ভয়েস চ্যাটটা। ও হ্যাঁ, আমি সবসময় মিউট, অলওয়েজ মিউট, ভয়েস চ্যাট মানে স্ট্রেঞ্জারদের সাথে খেলে অলওয়েজ মিউট, এটা খুবই টক্সিক কালচার। সো যেহেতু আমি খেলি এখন এই শুটার্স গুলো, সো ভ্যালোরেন্ট খেলি একটা, আর একটা হচ্ছে তোমার এপেক্স লেজেন্ডস। সো এপেক্স লেজেন্ডস এর সার্ভার খুবই হরিবল অবস্থা, সো এপেক্স থেকে আস্তে ভ্যালোরেন্টে শিফট আচ্ছা ভাই, আপনার কি কোনো প্ল্যান আছে স্ট্রিমিং এর মধ্যে, মানে স্ট্রিমিং এ আসার কোনো প্ল্যান আছে কখনো? আমি তো স্ট্রিম করি তো। স্ট্রিম করে ভাই আপনি জানিস না? স্ট্রিম করেন? আমি দেখি না আসলে। হ্যাঁ না না, আমি বলি না, এটা কোথাও বলি না, বিকজ আই এম ভেরি মানে খুব ফালতু খেলি। সো না অনেক কষ্ট আরে করে, ভাই অনেক কষ্ট করে সিলভার থেকে প্ল্যাটে উঠছি, আমি যখন ডায়মন্ডে যাব হ্যাঁ। তারপর আমি অ্যানাউন্সমেন্ট দিব যে হ্যাঁ ভাই আমি খেলি, কারণ আগে টাকা ছিল প্ল্যাটে উঠলে তারপর আমি অ্যানাউন্সমেন্ট দিব যে আমি খেলি, বাট আমার মনে হয়েছে যে এখন আরো ইমপ্রুভ করার স্কোপ আছে আরো অনেক। সো না ভাই, আই থিঙ্ক যে স্ট্রিমিং হচ্ছে যে অনেক, মানে বাংলাদেশে যেইভাবে বাড়তেছে ওইভাবে হচ্ছে স্ট্রিমিং হচ্ছে অনেক বড় একটা জায়গা, যেখানে কিনা আপনি ইজিলি মানে মানুষের কাছে রিচ করতে পারবেন। দুই নাম্বার যেটা ইজিলি টাকা আর্ন করা যাবে, কজ আস্তে আস্তে স্পন্সর গুলো আসতেছে, যেমন এমএসআই, তারপর রেডিয়ন, ওরা স্পন্সর গুলো আস্তে আস্তে আসতেছে। সো আই থিঙ্ক যে পিসি গেমিং তো বাংলাদেশে এখন ওইভাবে করে না, কারণ অলরেডি সবাই পাবজি, ফ্রি ফায়ার, তারপর আবার ইউরো ট্রাক সিমুলেটর এই টাইপের জিনিসগুলো বেশি করতেছে। সো আই থিঙ্ক যে মানে যখন বড় কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা কিনা মানে আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটাররা, তারপর রাফায়েত ভাই উনিও স্ট্রিমিং স্টার্ট করছে, ওরা যখন গেমিং এ আসে তখন আমার মনে হয় যে পিসি গেমিংটাকে হিউজ একটা বুস্ট আপ দেয়, কজ এটা লাগবে। কারণ অলরেডি দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু এখনো টুর্নামেন্ট হোস্ট করতেছে না তেমন স্পোর্টস এর। সো আই থিঙ্ক আপনার উচিত হচ্ছে যে আরো বেশি প্রমোট করা, কজ অলরেডি আমরা একটা স্ট্রিম হ্যাঁ, দেখি কেন, হ্যাঁ। স্ট্রিম দেখার রিজনটা অনেকটা এমন থাকে আমাদের যে স্ট্রিমটা কতটা এন্টারটেইনিং হইতেছে, দুইটা কারণে দেখতে পারি, একটা স্কিল আর একটা হচ্ছে এন্টারটেইনমেন্ট ভ্যালুর জন্য। সো আই থিঙ্ক মানে যার যদি এন্টারটেইনমেন্ট ভ্যালুটা অ্যাড করে, সো আমি একটা যদি খারাপও খেলে কেউ, ওর স্ট্রিমও আমি দেখবো। তো আই থিঙ্ক যে মানে আপনার যেহেতু স্ট্রিম হয়, আপনার উচিত আরো বেশি প্রমোট করা। সো টেকনিক্যালি আই এগ্রি উইথ আবরার যে ও দুইটা জিনিসের কারণে, হয় স্কিল এবং এন্টারটেইনমেন্টের কারণে, ঠিক আছে? So, যেহেতু আমি জিরো এন্টারটেইনমেন্ট ভ্যালু প্রোভাইড করতেছি, তো আমার স্কিলটা বাড়াইতে হবে, দ্যাটস ওয়াই আমি ডায়মন্ডে যাই, তারপর অ্যানাউন্সমেন্ট করবো যদি আমি উঠি। ভাইয়া অতটাও খারাপ খেলে না, ভাইয়া কিন্তু মোটামুটি ভালোই খেলে। না, it just looks bad কিন্তু। না না, এইটা it just looks bad। এবং আমার আরেকটা জিনিস খুব বিরক্ত লাগে হচ্ছে, বাংলাদেশে অনেকে there are many boosted players that just annoys me, যে this player, you know what I mean, right? You know what I mean. So this just ruins the entire community. So আমি like always লিখে রাখি যে আমার র্যাঙ্ক হচ্ছে ইয়ে কিনে উড কিংবা কাঠ, উল্টাপাল্টা জিনিস লিখে রাখি, যেন লেটস নট টেক দিস সিরিয়াসলি। কারণ আমার মনে হয় কিছু মানুষ নিজেকে বেশি সেলফ ইনফ্লেটেড ভাবে প্রেজেন্ট করতে যায়, পুরো ইন্টার স্পোর্টস কমিউনিটিকে ঝামেলায় ফেলায় দেয় আসলে। সো আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আরেকটা জিনিস হচ্ছে, ডোন্ট গেট ইমোশনালি অ্যাটাচ টু এনিথিং। এটা আমি আগেও বলছি, আবারও বলছি, এর কারণ হচ্ছে স্পোর্টসে আসতে হইলে তোমার স্ট্রিমিং এর জিনিসটা হচ্ছে তোমাকে অনেক টাইম দিতে হয়। তো তুমি যদি না থাকো, ফিজিক্যালি যদি প্রেজেন্ট না থাকো, ইউ আর নট আর্নিং মানি কিন্তু এখানে ওইভাবে ডিরেক্টলি। সো আমার জন্য ভিডিও বানায় চলে যাওয়া ইজ দ্য মোর অপটিমাম মডেল। আমি সবসময় 3 ঘন্টা 4 ঘন্টা স্ট্রিম করতে পারবো না। সো এখন আমি স্ট্রিম করবো না, বাট ইভেনচুয়ালি 3-4 বছর পর, এখন হয়তো বা সপ্তাহে 4 ঘন্টা 5 ঘন্টা স্ট্রিম করলাম, তারপর 2-3 বছর পর যখন সবকিছু একটু সেটেল হবে, তখন ডেইলি স্ট্রিম করা শুরু করবো। আই ফার্স্ট ট্রাইড অন টুইচ, বাট টুইচে বাঙালি থাকে না, জাস্ট লাইক বাঙালিজ টুইটার ইউজ করে না, আর ইউনো বাঙালি ডুইং বাঙালি স্টাফ। সো তাই ফেসবুকে করি। ফেসবুকে অনেক গ্যাঞ্জাম করতে হয়, অনেক বাগি, অনেক বাজেট অবস্থা, বাট স্টিল ফেসবুকে করি বিকজ অডিয়েন্স আছে। ভাই ফেসবুক হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে বাজে প্ল্যাটফর্ম ফেসবুকে। মানে আমি আপনাদের পডকাস্টেরই একটা ক্লিপ, মানে একটা ভিডিও আপনারা যখন মানে ইউটিউবে আপলোড দেন, যেই রেসপন্সটা আসে ফেসবুকে ঠিক তার নেগেটিভ রেসপন্সটা আরো বেশি আসে। এবং ফেসবুকে দেখা যায় যে মানুষ কি করে, কমেন্টে এসে মানে যে কারো প্রোফাইল পিকচার অথবা কোনো একজন পোস্ট দিল, হুদাই এসে গালি মেরে চলে যাবে, মানে কোনো রিজন নাই, আপনার সাথে কোনো কারণ নাই, এবং আপনার উপর শুধু শুধু রেজ করে চলে যাইতেছে। এবং এইটার কোনো মানে লিটারেলি কোনো কারণ নাই, কেন করে ওরা নিজেরাও জানে না। এবং এটার কারণে আমার কাছে মনে হয় যে ফেসবুক হচ্ছে যে আই থিঙ্ক মোস্ট টক্সিক প্ল্যাটফর্ম, একেবারে মানে সবচেয়ে টক্সিক প্ল্যাটফর্ম। হ্যাঁ টক্সিক প্ল্যাটফর্ম একটা আসলে। আচ্ছা, সো এগেইন তুমি মানে মনে হচ্ছে তুমি মানে কমেন্ট করছে এন্ড ইউ, আমরা সবাই হেট কমেন্টস পাই, ঠিক আছে? সো তুমি যে কথাগুলো বললে আই এগ্রি, বাট দেন এগেইন আমরা কিন্তু একটা ইমোশনাল পয়েন্ট থেকে কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি, রাইট? ইউ আর ইমোশনালি অ্যাটাচ টু দিস প্রবলেম। সো আমি একটা যদি এক্সপ্লেইন করি, তুমি একটা জিনিস বলছো যে দেয়ার ইজ নো রিজন।
গালি দেওয়ার, তোমাকে গালি দেওয়ার হয়তো রিজন নাই, বাট গালি দেওয়ার রিজন আছে। তোমাকে গালি দেওয়ার রিজন নাই হয়তো বা, কিন্তু ওর গালি দেওয়ার রিজন আছে। কারণ হচ্ছে ও হয়তো বা কোনো ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। দেখো, যে মানুষটা কোথাও ভেন্ট করতে পারে না, হয়তো বা হি ইজ হ্যাভিং এ টক্সিক ফ্যামিলি এনভায়রনমেন্ট, ও কোথাও কিছু বলতে পারে না। সো এইখানে আসে সে অ্যানোনিমিসিটির আন্ডারে যা ইচ্ছে তা বলতে পারে। সো ইটস এ ক্যাথারটিক প্রসেস। যে মানুষটা কোথাও স্বাধীন না, ও অ্যাটলিস্ট অনলাইনে এসে দুটো গালি দিতে পারলে ওটাকে এম্পাওয়ারমেন্ট ভাবে। সো দ্যাটস ওয়াই ইটস নট অ্যাবাউট ইউ, ইটস অ্যাবাউট দ্যাট পার্সন ফিলিং এম্পাওয়ার্ড। সো এই জন্য তারা গালি দেয়। অ্যান্ড দেয়ার আর মেনি আদার রিজনস, আই ক্যান রাইট অ্যান এন্টায়ার বুক অন দিস বিকজ আই হ্যাভ Okay. হিউজ এক্সপিরিয়েন্স, বাট ওইটাতে যাবো না। এখন জিনিস হচ্ছে ফেসবুক, যে তুমি বললো টক্সিক, ফেসবুক টক্সিক না, ইটস দ্য অডিয়েন্স দ্যাটস টক্সিক। ঠিক আছে, তোমার মনে হচ্ছে ইউটিউবে তো ভাই টক্সিক অত না, এর কারণ হচ্ছে সেম মানুষগুলো দেখে ইজ জাস্ট কমেন্ট করা ঝামেলা, কিংবা তারা কমেন্ট করতে পারতেছে না। তুমি যদি একদম নতুন ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে যদি দেখো, দেখবা আমাদের টাইম লাইনে কি কি আসে জিনিসপত্র। হ্যাঁ। সো ইটস দ্য সেম ক্রাউড, বাংলাদেশি ক্রাউডই দেখতেছে, দুই জায়গায় বাংলাদেশি ক্রাউড, ইটস জাস্ট এক জায়গায় কমেন্ট করতে পারতেছে আর এক জায়গায় পারতেছে না। ও পারলে তুমি ওইখানে দেখতে, এখানে টক্সিসিটি ছড়াচ্ছে। এখন জিনিস হচ্ছে, যেহেতু তুমি জানো যে ফেসবুক একটা টক্সিক প্ল্যাটফর্ম, ইমোশনটাকে সাইডে রেখে এটাকে লজিক্যালি চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, এই প্ল্যাটফর্মে টক্সিসিটি বেশি, বাট এই প্ল্যাটফর্মটা তোমাকে রিচ সব থেকে বেশি দিবে। আউট অফ অল দ্য প্ল্যাটফর্মস এখন টিকটক সব থেকে বেশি দিবে তোমাকে, তারপর ফেসবুক। মানে রিচের ওয়াইজ স্টিল ফেসবুকের কমিউনিটি এবং ভাইরালিটি ফ্যাক্টরটা আর একটু ইজিয়ার টিকটকের চেয়ে, বাট ফেসবুক তোমাকে রিচটা দিবে। সো ইউজ ইট অ্যাজ এ টুল, যে ভাই আমি ফেসবুকে পপুলার হবো, বাট আমি কমেন্ট চেক করবো না। ওই পপুলারিটি দিয়ে আমি ইউটিউবে সাবস্ক্রাইব আনবো এবং ওইখানে আমি প্রিমিয়াম অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করবো। সো দ্যাটস ইউর স্ট্র্যাটেজি, যে ভাই ফেসবুকটাকে আই ইউজ ইট অ্যাজ এ টুল। কমেন্ট চেকই করবো না এখানে, আই হ্যাভ স্টপ চেকিং কমেন্টস। অ্যান্ড এভরি টাইম কোনো একটা ভিডিও মনে করো একটু বেশি ভিউজ পাচ্ছে, আই জাস্ট ডোন্ট রিড দ্য কমেন্টস। কারণ যে মোমেন্টে তোমার কোনো একটা কন্টেন্ট বেশি রিচ পাবে, ওখানে কিছু আগডুম বাগডুম অডিয়েন্স ইনএভিটেবলি ঢুকে যাবে, and they will post stupid contents. So stop reading the comments আর কি ফেসবুকে পারলে, that would be very helpful. আর কি ডোন্ট গেট ইমোশনালি ইনভলভড আর কি। না ভাই, আপনার Absolutely. পয়েন্ট তো এটাই। হ্যাঁ। Okay. আচ্ছা ভাই, মানে মেইন আপনি হচ্ছে যে একটা সময় 365 দিনে 365টা ভিডিও দিলেন, এরপরে আপনার চ্যানেলের হিউজ একটা বুস্ট আসছিল। তো এরপরে আপনি এমন একটা জনরাতে সুইচ করলেন, মানে আস্তে আস্তে খুব মানে ভ্যারাইটিস অফ কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করলেন, যেমন নিশ বুক একটা আর রিভিউ, কি। হ্যাঁ। তারপর হ্যাঁ। এথিকেট, তারপরে ক্লোদিং, এই টাইপের জিনিসগুলো নিয়ে আপনি আপলোড দেওয়া শুরু করলেন। তো যদি আপনি ওই টাইপের কন্টেন্ট দিতেন, তাহলে আপনি কিন্তু মানে আপনার চ্যানেলে যে বুস্ট ছিল ওই টাইপে অ্যাড রেভিনিউটা আরো বাড়তো, স্পন্সর মানিটা আরো বাড়তো। বাট কেন এরকম সুইচ করা? মানে এখন দেখা যাইতেছে যে সবাই একটা মানে নিউ টাইপ অফ কন্টেন্ট ক্রিয়েট করা ট্রাই করছে, বাট আপনি হচ্ছে যে একটা যদি স্পেসিফিক ডিরেকশনে আপলোড দিতেন, তাহলে আপনার অবভিয়াসলি দেখা যেত অনেক বেশি মনিটারি ভ্যালু আসতো, সো অ্যাড করতো আপনার জন্য। সো আপনি কেন মানে এরকম ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট আপলোড দিচ্ছেন? মানে নাকি এটা হচ্ছে যে আপনার গোলই হচ্ছে যে এই জায়গাটায় হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ কন্টেন্ট আপলোড দিব, এইটাই করব, নাকি মানে একটা নির্দিষ্ট টাইপের কন্টেন্ট নিয়ে পরে আগানোর প্ল্যান আছে? আচ্ছা, সো জিনিস হচ্ছে এই জিনিসটা আমরা কন্টেন্ট মেকিং হিসেবে দেখি না, জিনিস হচ্ছে ব্র্যান্ডিং হিসেবে দেখি। অ্যান্ড জিনিস হচ্ছে মনিটাইজেশন, তুমি যে একটা কথা বলে যে মনিটাইজেশন বেশি, সো টেকনিক্যালি আজ পর্যন্ত আমি ইউটিউব থেকে কোনো টাকা তুলি নেই, যত ওগুলো জমতেছে, কিংবা ফেসবুক মনিটাইজেশন থেকে কোনো টাকা তুলি নেই, জীবনেও তুলি নেই। সো আমার ক্ষেত্রে টাকাটা ফ্যাক্টরটা ছিল না। এর কারণ হচ্ছে, যেহেতু আমি বিজনেস স্টুডেন্ট এবং অনেকদিন থেকে এই জিনিসটা কাজ করতেছি, ওয়ান থিং দ্যাট ইউ নিড টু নো ইজ, তুমি যদি অনলাইনে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টে মনিটাইজেশনের উপর ডিপেন্ড করো, তুমি এক্সট্রিমলি রিস্কি একটা বিজনেসে আছো, এক্সট্রিমলি রিস্কি একটা বিজনেস। ঠিক আছে, কারণ বাংলাদেশি ক্রাউড হুজিকে চলে, যে কোনো দিন তোমাকে কিছু খারাপ করা লাগবে না, তুমি যে যদি তোমার এগেনস্ট যদি একটা ফেক নিউজও আসে, ইট ক্যান জাস্ট রুইন ইউর ক্যারিয়ার। তো কখনো আমরা আমাদের ডিমগুলা ওই সোশ্যাল মিডিয়ায় রাখতে চাই না, সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করবো। সো মনিটাইজেশন ওয়াজ আউট অফ দ্য থট ইন দ্য ফার্স্ট প্রসেস। সেকেন্ড জিনিস হচ্ছে, যেহেতু মনিটাইজেশন মেইন ছিল না আমাদের, কিংবা আমার পার্সোনাল ট্যাকটিক্স হচ্ছে ওয়েলথ বিল্ড করা, অ্যাসেট বিল্ড করা। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে, যখন তুমি থাকবাও না, তুমি কাজ করতেছো না, তখনও আর্ন করা, এরকম জিনিসপত্র বিল্ড করা, লাইক কোর্সেস, লাইক বুকস, লাইক অ্যাফিলিয়েট লিঙ্কস, যেটার কারণে তোমার প্রতিদিন প্রেজেন্স দিতে হবে না, প্রেজেন্স স্যার, বাট স্টিল ইউল আর্ন। এগুলা মেশিন তৈরি করা হচ্ছে টার্গেট, মোর এফিসিয়েন্ট ওয়ে। সো ওইগুলো বিল্ড করতেছে। এখন তুমি বলছো যে কন্টেন্ট ভাই ওইটা বানালে আরো বড় হইতেন, জিনিস হচ্ছে একটা মানুষ গ্রো করে। সো যেহেতু আমি বই পড়ছি, কলেজ, ইউনিভার্সিটির বাইরে এখন চাকরি, তারপর নিজের কাজ, ইভেনচুয়ালি আমি অনেক গ্রো করছি এবং আমি চেঞ্জ হয়েছি। আমি যদি এখনো ওই কন্টেন্ট বানাতাম যে কন্টেন্ট আমি 3 বছর বানাইতাম, তাহলে তুমি লেজিট আমাকে বলতে পারতো যে ভাই কিছু শিখেন নাই, কিছু বদলান নাই। এবার একটা মানুষ যদি 3 বছর 5 বছর সেম কন্টেন্ট বানায় যায়,
আই গেস দ্যাট ইজ রাদার স্যাড। হ্যাঁ, তোমার টাকা আসতেছে, বাট তুমি অ্যাজ এ পার্সন গ্রো করো নাই। সাকসেসফুল ফর্মুলা বানাতে পারলে গুড মানি মেকিং, দ্যাটস এ গুড বিজনেস, বাট পার্সোনাল গ্রোথের সাথে থেকে কি করলা তুমি? 3 বছর কোনো গ্রো করো নাই কেন? আর আরেকটা জিনিস, তুমি যেরকম বললে যে টাকার বিষয়টা, টু বি ভেরি অনেস্ট, আমি এখানে মনিটাইজেশনে যে আর্ন করতাম তার চেয়ে কয়েক গুণ বেশি অন্য উপায়ে এখন আর্ন করি। জিনিস হচ্ছে শর্ট টার্ম ভার্সেস লং টার্ম গেম। তুমি ভাবতেছি হ্যাঁ শর্ট টার্ম মানি আসতেছে, বাট ব্র্যান্ডের কারণে আরো ছোটখাটো বিহাইন্ড দ্য সিনস তুমি যে ডিলস গুলো পাবা, দোজ আর জাস্ট প্রেশারস। লাইক আমি হয়তো অনলাইনে ভিডিও বানাচ্ছি, ওটা তুমি দেখতে পারতেছো, বাট অফলাইনে যে ট্রেনিং গুলো আমি নিচ্ছি ওগুলোর কথা তোমরা তো জানো না, ওগুলোর জন্য আমি কি চার্জ করি, ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সো ওই ব্র্যান্ডটা যখন তুমি বিল্ড করবা, অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার করতেছে না, সো আই হ্যাভ কমপ্লিট মনোপলি ওইসব ট্রেনিংসে, তখন আই ক্যান জাস্ট চার্জ অ্যান্ড টেক দ্য মানি আউট অফ ইট। দ্যাটস দ্য গেম। হ্যাঁ বলো। আচ্ছা, আমাদের যেটা মানে এতক্ষণ চিন্তা করলাম সেটা হচ্ছে আপনি তো আপনার পুরা যেই মানে কন্টেন্ট ক্রিয়েশনটাকে আপনি কখনোই মনিটাইজেশন দিয়ে মানে চিন্তা করেননি, আপনি রাদার চিন্তা করছেন ডিপেন্ড করি নাই, মনিটাইজেশন ডিপেন্ড করি নাই। ডিপেন্ড করেননি আপনি। হ্যাঁ, রাদার আপনি চিন্তা করছেন যে কিভাবে করে আপনার মানে ভ্যালুটা মার্কেটে ক্রিয়েট করা, রাইট? তো এটা তো একটু রিস্কি না? মানে ধরেন আপনি যখন এই ভ্যালুটা ক্রিয়েট করতে যাবেন, আপনি তো বলছেন যে ফেসবুক অনেক মানে ফেসবুক অথবা ইউটিউবের অডিয়েন্স অনেক টক্সিক, তো আপনার মানে ফেস ভ্যালুটা অনেক ভালোভাবেও ক্রিয়েট হতে পারে, অনেক বাজে ভাবেও ক্রিয়েট হতে পারে, এবং বাজে ভাবে ক্রিয়েট হলে আপনার জন্য এটা অনেক বড় একটা লস। তো এই রিস্কটা কি নেওয়া কোন একটা মানুষের জন্য ওয়ার্থ ইট? কারণ আপনি যদি মানে বাই এনি চান্স আপনার জন্য আপনার নামে কোনো রিউমার ছড়ায় যায়, তাহলে তো আপনার যেই মানে ভাইরাল হওয়ার চান্সেসটা অথবা আপনাকে মানুষজন ভালো চোখে দেখার যে চান্সেসটা, এটা কিন্তু অনেক কমে যেতেছে। এই রিস্কটা কতটা ওয়ার্থ ইট আর কি একটা মানুষের জন্য? সো ফার্স্ট জিনিস হচ্ছে ওয়ার্থ ইটের কোয়েশ্চেনেতে ফার্স্টে আসি। ইফ ইউ আর কনফিউজ যে তুমি অনলাইনে আসবা নাকি না, পার্সোনাল ব্র্যান্ডিং করবা নাকি না অনলাইনে, যদি তুমি কনফিউজ থাকো, ডোন্ট ডু ইট। এটা সিভিয়ারলি মেন্টাল হেলথের জন্য ডেট্রিমেন্টাল, খুবই সরি বাট দ্যাটস দ্য রিয়ালিটি। বাংলাদেশে ইটস হরেবল। তো আমি কখনো কাউকে পুশ করি না অনলাইনে আসার জন্য। যদি তোমার অ্যাকচুয়ালি প্যাশন থাকে, ইফ ইউ ক্যান টেক ইট, গন্ডারের চামড়া থাকে, কিংবা তোমার যথেষ্ট পরিমাণে ক্যাপাসিটি থাকে যে ইউ ক্যান ডিল উইথ দিস থিং, তাহলে তুমি আসো। তাহলে ইটস নেভার ওয়ার্থ ইট যে তুমি কখনো তোমার প্রাইভেসি অনলাইনে দিবা না। পিপল ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল প্রাইভেসি ইন বাংলাদেশ অনলাইন। দ্যাটস দ্য ফার্স্ট থিং। সেকেন্ড জিনিস, যে এটা ইট ক্যান গো পজিটিভলি আর ইট ক্যান গো নেগেটিভলি, রাইট? এখন জিনিস হচ্ছে লাইফে তুমি সবসময় চাবাই পজিটিভলি করতে, নেগেটিভ থিংস ক্যান হ্যাপেন, অ্যাক্সিডেন্টস ক্যান হ্যাপেন। আর যেহেতু আমি এমন একটা ইকোসিস্টেমে আছি যেখানে আই ক্যান রিচ আউট টু মেনি পিপল, আই ক্যান গেট অ্যাডভাইসেস, এবং আমি বিজনেসে পড়ছি এবং অনেক আগে থেকেই করতেছি। সো আমার ক্ষেত্রে এই জিনিসটা করা অনেক অ্যাডভান্টেজেস কিংবা অনেক সুবিধার, যেটা হয়তো অন্যের ওই সাপোর্ট সিস্টেমটা নাই। সো আমার ক্ষেত্রে রিস্কটা অনেক কম, কারণ আই হ্যাভ এন ইন্টার সাপোর্ট সিস্টেম। অ্যান্ড যখন গ্রো করতেছিলাম ওই জামানায় ভালোই রোস্ট খাইছি, ঠিক আছে, বিগেস্ট যারা রোস্টার্স তারা পচাইছিল। সো ওয়েন থ্রু দ্যাট হেল, তারপর এখনো ভিডিও বানাচ্ছি। সো ইট উইল হ্যাপেন, বাট ডিপেন্ডস তুমি কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতেছো। যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে বিবিএ পড়াশোনা অ্যান্ড ব্র্যান্ডিং অ্যান্ড স্টাফ, এই জিনিসটা হ্যান্ডেল করা ইজি হয়েছে আর কি। বাট তুমি যদি প্ল্যান ছাড়া নামো, ওয়ান ব্যাড ইনসিডেন্ট ইউর গন আউট অফ দ্য মার্কেট। বাট এখানে আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে হুজুগে বাঙালি, যে একটু আগে বললাম, সেটা হচ্ছে তুমি যদি ক্রিকেট প্লেয়ারকে দেখো, একদিন হিরো, নেক্সট দিন আবার ডাউন পচাচ্ছে। সো কিছু মানুষ মনে রাখবে যে তুমি কোনো একটা গুফ আপ করছিলা, কোনো একটা স্ক্যান্ডাল তোমার ছিল, বাট ইন দ্য লং টার্ম ইফ ইউ কিপ পুশিং অন, তুমি যদি মার্কেটিং ঠিক মতো করো, পিপল উইল গো পাস দ্যাট, তুমি তোমার ব্র্যান্ডিং নিয়ে টিকে থাকতে পারবা। সো এই জিনিসটা ইমোশনালি চিন্তা না করে তুমি নাম্বার গেমে চিন্তা করো। মনে করো একটা মানুষ, মনে করো আসি এখানে যে বসে আছে, এখন কথাবার্তা বলে না, খুব মনোযোগ দিয়ে শুনতেছে, ওর মনে করো 1 মিলিয়ন ফলোয়ার হইলো, ঠিক আছে, এন্ড ও কোনো একটা গ্যাঞ্জামে পড়লো, মনে করো, আচ্ছা কোনো একটা গ্যাঞ্জামে পড়লো, কোনো মনে করো কিছু দেয়া লাগলো না, কোনো গ্যাঞ্জামে পড়লো। এখন ওর ক্রাউডের সবগুলো মানুষকে বকা দেওয়া শুরু করলো যে ভাই তুই আসলে কোনো গ্যাঞ্জাম করছিস অ্যান্ড স্টাফ। চিন্তা করো, জাস্ট নাম্বার ওয়াইজ চিন্তা করো, বাংলাদেশে 180 মিলিয়ন পিপল আছে, ও 1 মিলিয়নের অডিয়েন্সের কাছে একটা ধরা খাইলো, বাকি 179 মিলিয়ন মানুষ চিনেও না এখনো, রাইট? তো ইউ হ্যাভ দ্যাট অপরচুনিটি। 1% মানুষও তোমাকে এখনো চিনে না, 1 মিলিয়নও 1% চিনে না। তো তুমি জাস্ট 1% মানুষের কাছে ধরা গেছে, তার মানে এই না যে বাকি 99% মানুষের কাছে তোমার ব্র্যান্ডিং ধ্বংস হয়ে গেছে। ইউ স্টিল হ্যাভ দ্য অপরচুনিটি টু রিচ আউট টু দোজ পিপল। সো নো সিঙ্গল স্ক্যান্ডাল
is big enough to bring you down unless you're a big celebrity like পরিমণি and ওই লেভেলে যে সবাই চিনে, সো একটা গ্যাঞ্জামে পড়লে সবাই জানবে, ওই লেভেলে তো আমরা পৌঁছাইনি, রাইট? সো কোনো ঝামেলা এমন না যে আমার ক্যারিয়ার শেষ ভাই, ইউ ক্যান অলওয়েজ রিস্টার্ট अगेन, কিংবা নতুন অডিয়েন্সের কাছে শুরু করলাম, কিংবা নতুন প্ল্যাটফর্মে শুরু করলাম। হ্যাঁ ভাই বলো। আরেকটা জিনিস কি ভাই, মানে মানে আপনার তো রিস্ক ফ্যাক্টরটাও তো সবসময় যে বাজে এমন না, মানে রিস্ক ফ্যাক্টরটাও তো ব্লেসিং হইতে পারে। মানে আপনার যদি ব্যাড মার্কেটিং ও হয়, স্টিল তো মার্কেটিং হইতেছে, মানে এটাকে কি আপনি সাপোর্ট করেন যে আপনার ব্যাড মার্কেটিং হলে আপনার যে মার্কেটিং হইতেছে এটাকে আপনি পছন্দ করেন কিনা বেসিক্যালি? না, পছন্দ করি না, এবার এটা কাজ করে না। এটা কেন জানি নেগেটিভ মার্কেটিং একটা ভালো ব্র্যান্ডিং হয়ে গেছে কেন জানি বাংলাদেশে। মানুষ ভাবে যে মানুষ কথা বললেই অনেক ভালো হইতেছে, না লেজিট না। মানুষ ভাবে যে ও নেগেটিভ মার্কেটিং, মানুষ তো প্রোডাক্ট নিয়ে কথা বলতেছে, তার মানে না। কি নির্ভর করে বিজনেসের মেইন জিনিসটা কি? সেলস আসতে হবে। সেলস, প্রোডাক্ট দিবা, টাকা নিবা, কথা বললে মেইন না, টাকাটা দিচ্ছে নাকি অডিয়েন্স। সো দেয়ার আর মেনি প্রোডাক্ট যেটা নিয়ে মানুষ অনেক কথাবার্তা বলে, বাট দিন শেষে তাদের কাছে ইনফরমেশনটা না যে কয়টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, তুমি দেখবা যে কি ঝামেলা। অ্যান্ড আমি পার্সোনালি ম্যাস লেভেলে এরকম প্রোডাক্ট ছাড়ছি যেগুলা টার্গেটই ছিল হচ্ছে নেগেটিভ মার্কেটিং কি আসলে কাজ করে নাকি না এটা দেখা। আমি নিজের ব্র্যান্ডের আন্ডারে দেই না জিনিসগুলো, বিকজ ওয়াই রিস্ক ইট। সো আমি অন্য জিনিসের আন্ডারে গেছি। পিপল টক এ লট বাট দে ডোন্ট পে দ্য মানি, ঠিক আছে? সো আমার নেগেটিভ মার্কেটিং যখন মানুষ বলে ও আমাদের প্রোডাক্ট নিয়ে তো অনেক মানুষ কথা বললো, ও মানুষ তো কথা বলতেছে, না মানুষ কি টাকা দিচ্ছে নাকি না, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন। আর আমার মনে হয় না বটম লাইনটা খুব একটা অ্যাগ্রি করে নেগেটিভ মার্কেটিং এর। আচ্ছা ভাই, এই সেম জায়গাটা থেকে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে যে বিকাশ এবং নগদ এখন যেইভাবে মারামারি লাগাইছে, যেমন বিকাশে একটা অ্যাড বানায় এবং ওই অ্যাডটার বিরুদ্ধে ঠিক কটাক্ষ করে আবার নগদ একটা অ্যাড বানায়। মানে ওরা দুইটা দল হচ্ছে যে একটা ওয়ারের মাধ্যমে মার্কেট নেওয়ার চেষ্টা করছে। মানে বিকাশ তো অলরেডি মার্কেট নিয়ে নিছিল, একটা বড় একটা জায়গার মধ্যে ওদের অলরেডি একটা মোবাইল ব্যাংকিং এর মতো জায়গায় অনেক বড় একটা জায়গা ছিল ওদের। সো সেম কাজটা কি নগদ নিতে পারে নাই? মানে নগদ তো চেষ্টা করলো যে পুরাপুরি বিকাশকে অ্যাটাক করেই তোরা পুরো মার্কেটটা নেওয়ার চেষ্টা করলো। মানে এটা তো কাইন্ড অফ বলতে গেলে একটা নেগেটিভ মার্কেটিং। ওরা বারবার বিকাশের এই জায়গাটা দেখানোর চেষ্টা করলো যে বিকাশে কেন ক্যাশ আউট চার্জটা বেশি একটু, তারপর হচ্ছে যে ওয়াই বিকাশে গেলে কি আপনি বেকুব হবেন নাকি এগুলো হবে, মানে এই টাইপের জিনিসগুলো। এটা তো নেগেটিভ মার্কেটিং এ, বাট ওইখান দিয়ে তো নগদ অনেকটা সফল হয়েছে। মানে বলতে গেলে এখন বিকাশের পরে যদি আমরা কোনো মোবাইল মার্কেটিং এর কোনো একটা অপশন চিন্তা করি, তাহলে তো আমরা নগদকেই চিন্তা করব। ওইখানে কি নেগেটিভ মার্কেটিংটা সফল হয় নাই? মানে কিছু কিছু ক্ষেত্রে তো হয় এগুলো, মানে অনেক বড় জায়গায় হয়ে গেছে। অলরাইট, লেট মি আস্ক ইউ দিস কোয়েশ্চেন। তুমি যেহেতু নগদের মার্কেটিং প্রশংসা করলা, নগদের মার্কেটিং ক্যাম্পেইনটা দেখার পর কি তুমি বিকাশের কাছে নগদ দিয়ে করা শুরু করছো? না। তাহলে সফল কেন বলতেছো? কজ ওরা কিছু কিছু ক্ষেত্রে মানে যেমন হচ্ছে যে যেমন অনলাইনে অনেক কারেন্সি সেল করে, তো ওইসব জায়গায় আমাকে যখন বলতেছে যে এই নগদে আপনাকে 10 টাকার মতো ক্যাশ আউট চার্জ দিতেছে এবং নগদে টাকা পাঠাইতে গেলে আপনার টাকা লাগতেছে না এবং বিকাশ এটা লাগতেছে, যখন এই কম্পারিজনটা বারবার আমার সামনে আনতেছে, তো তখন আমি ওই যে অনলাইনে কারেন্সিটা মানে হয়তো বা কোনো গেম কারেন্সি হইতে পারে, অন্য কিছু একটা জন্য আমাকে যখন পেমেন্টটা করতে হইতেছে, তখন আমি নগদটা বেছে নিতেছি। কজ আমাকে বলতেছে তোমার ভালো লাগছে বিজ্ঞাপনটা, কারণ ওরা আমাকে বারবার ফোর্স করতেছে অনেকটা, মানে সেলাররাও ফোর্স করতেছে এবং আমাকেও ফোর্স করতেছে, যে বলতেছে যে দেখো তোমার 5 টাকা লাভ হইতেছে এখানে। একটা 1000 টাকা যখন সেন্ড করতেছো তখন আমাকে এমনি 5 টাকা হয়তো দিতে হইতেছে, এমনি নর্মাল একটা টাকা মানে মানুষকে সেন্ড করতে গেলে, সেইখানে আবার নগদকে সেন্ড করতে গেলে আমার 1000 টাকায় 5 টাকা যাইতেছে না। তো ওই অপশনটা থেকে আমি তো নর্মালি চিন্তা করতেছি যে নগদ দিয়ে সেন্ড করবো, এবং আমি ওটা করছিও একটা অ্যাকাউন্ট খুলে পরে দিয়ে, কজ আমার কাছে দেখা যেতেছে এটা 5 টাকা আমার কাছে বাড়তি লাভ হইতেছে। তো এই জায়গাটা থেকে কি আমাকে নগদটা অনেকটা মানে বিকাশের সাথে একটা কম্পারিজনে যে, এবং বিকাশকে বারবার একটা নেগেটিভ পার্সপেক্টিভ থেকে শো করে আমাকে বারবার দেখায়, মানে বললো না যে তুমি বিকাশ থেকে নগদে সরে আসো কিছু কিছু ক্ষেত্রে, এবং মার্কেটটাও তো কিছু একটা অপশন তো কিছু একটা পার্সেন্টেজ তো নিয়ে গেল ওইখান দিয়ে। তো এই টেকনিক্যালি মার্কেটিং এর জন্য না, তুমি তো সুবিধার জন্য, যেহেতু টাকা কম খরচ হচ্ছে তাই তুমি নগদে শিফট করলা, রাইট? তো আমরা যেটা কথা বলছিলাম যে এই যে নেগেটিভ মার্কেটিং এর সফলতা, ওইটার কারণে তো তুমি শিফট করো না, তুমি শিফট করছো কারণ নগদ কম টাকায় তোমার ক্যাশ আউট করতে দিচ্ছে, তো এই সুবিধাটার জন্য তুমি করছো, নট বিকজ নগদ ভালো ফাইট করছে। আচ্ছা আচ্ছা, মার্কেটিংটা কেন তুমি সফল বলতেছো? এইটাই মাই কোয়েশ্চেন। নগদ কিংবা বিকাশ, দে আর ডুইং ব্রিলিয়েন্ট, কারণ তুমি যদি তাদের রিটেল অপারেশনস দেখো, তারা যেভাবে দোকান টোকান বিভিন্ন জায়গায় অ্যাডস দেয়, দ্যাট ইজ দ্য মেইন বিজনেস। মানুষ অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন নিয়ে কথা বলে, হ্যাঁ ইউ নাও নো অ্যাবাউট নগদ, কারণ আরো অনেকগুলো পেইং সার্ভিস আছে, বাট তুমি নগদের কাজ জানো। এই ক্ষেত্রে নগদে কিন্তু বিজ্ঞাপন বেশ ভালো সাকসেসফুল হচ্ছে, যে তোমার নামটা অ্যাটলিস্ট জানো নগদ কিংবা নগদ কি করছে কিংবা তাদের ক্যাশ আউট রেট, এই ক্ষেত্রে মার্কেটিংটা সফল।
বা তাদের অ্যাকচুয়াল সাকসেস তখন হইতো যখন তারা বিভিন্ন দোকানগুলো অ্যাভেলেবল করতো এবং ওইখানে রিয়েল ফাইটটা বিকাশ এবং নগদের মধ্যে। একটা এলাকায় নির্দিষ্ট কিছু দোকান আছে, টঙের দোকান, কারা ওই দোকানটা ব্র্যান্ডিং করতে পারতেছে, কয়টা জায়গায় অ্যাভেলেবল থাকতে পারতেছে, দ্যাটস আ থিং। এবং ইকোসিস্টেমটা বিল্ড করতে পারতেছে না কিনা, যেরকম তোমার ফ্রেন্ডরা মনে করো সবাই বিকাশ ইউজ করতেছে, বিকাশে জাস্ট লেনদেন করাটা ইজিয়ার, সো ওরা ডেফিনেটলি বলবে যে ভাই বিকাশ করে দেয়, নগদ করতে হলে আমাকে আবার অ্যাকাউন্ট খুলতে হবে। সো ওরা কি ওই জিনিসটা এনশিওর করতে পারতেছে না কিনা তোমার ফ্রেন্ড সার্কেলে সবাই ইউজ করতেছে বিকাশটা। সো তুমি যদি মার্কেটিং এর সাইড থেকে সফলতা ব্যর্থতা চিন্তা করো, তাহলে দেখো যে তোমার নিজের লাইফে ওইটা নিয়ে তুমি অ্যাক্ট করছো নাকি না, দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন। সো ফার যেটা আমি বুঝলাম, নগদ সাকসেসফুলি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করছে কি, যে তোমাকে কম টাকা খরচে ক্যাশ আউট করতে দিচ্ছে, এই ক্ষেত্রে নগদ তোমার লাইফে সাকসেসফুল। বাট নেগেটিভ মার্কেটিং দিয়ে কিভাবে সাকসেসফুল হয়েছে এটা কিন্তু তোমার কথা এখন আমি বুঝতে পারি নাই কিংবা প্রমাণ করতে পারো নাই। আচ্ছা ভাই, ওকে। আচ্ছা ভাই, এই আপনি রিসেন্ট টাইমে না না, তুমি তুমি মানে কাউন্টার দিতে পারো, তুমি কাউন্টার দিতে পারো কিন্তু চাইলে। মাই পয়েন্ট ইজ যে নেগেটিভ মার্কেটিং তুমি ভালো পয়েন্ট দাও নাই, বাট ওদের ইউটিলিটি অর্থাৎ তাদের ক্যাশ আউটটা তুমি ভালো মতো সেল করতে পারছো, উইচ আই এগ্রি। বাট নেগেটিভ মার্কেটিংটা আমি নট সোল্ড ইয়েট আর কি, এটাই। না, আমার কাছে মনে তুমি হয়েছে চাইলে যে question করতে পারো। এই জায়গাটায় মানে আমাকে বারবার এটা একটা এক্সাম্পল মাথায় আসলো, মানে নেগেটিভ মার্কেটিং এর। ওই যে মাঝখান দিয়ে টি সিরিজ আর পিউরিফাই নিয়ে অনেক ঝামেলা হইতেছিল না, তো ওইখান থেকে তো দুই সাইডই নেগেটিভ মার্কেটিং আমি করে শুনতে পাচ্ছি, ভালো হ্যালো। ভালো লাগছে ওখান থেকে। বিজয়, তোর ভয়েস শোনা Hello? যাচ্ছে না আর কি। ব্রেক আমার আমি কি চলে ওয়াইফাই? গেল। হ্যালো ভাইয়া, অডিবল আমি? হ্যালো। হ্যালো? আচ্ছা, আমি শুনতে পারতেছি বিজয়টা। আচ্ছা আচ্ছা ভাই, ও যেটা বলতে চাচ্ছে আর কি, যে পিউরিপে আর টি সিরিজ এর মাঝখানে মাঝখানে একটু গ্যাঞ্জাম হলো না অনেক, মানে দুইজন দুইজনকেই মোটামুটি স্ল্যাং করে, যে মানে পিউরিপে মাঝখান থেকে উঠে গেলে এর মাধ্যমে টি সিরিজ অনেক ফ্যান বা পেলো, মানে ট্র্যাকশন পেলো আর কি। ও এটা বলতে চাচ্ছে যে নেগেটিভ মার্কেটিং তো স্যার ভাইয়া ওই ক্ষেত্রে সফল হয়েছে আর কি, এটা বলতে চাচ্ছিলেন না বিজয়? হ্যাঁ হ্যাঁ, এটাই। বাট দ্য মিডিয়া কিংবা কন্টেম্পোরারি মিডিয়া কিন্তু স্টিল পিউরিফাইকে স্পন্সরশিপের জন্য পছন্দ করে না, যে পিউরিফাই বারবার ওই ভিডিওতে বলে যে হ্যাঁ হ্যাঁ ট্রেডিশনাল মিডিয়া তাকে পছন্দ করে না। সো তুমি নেগেটিভ মার্কেটিং করলা, হ্যাঁ ঠিক আছে, ওই টাইমে অনেক মানুষ সাবস্ক্রাইব করলো, আমিও সাবস্ক্রাইব করছি আমার মাল্টিপল অ্যাকাউন্টস দিয়ে, বাট তারপর কি, ব্র্যান্ডটা তো যে মিডিয়ার কাছে যেরকম ছিল ওরকমই, ও তো এখন ওই জি ফুয়েলের স্পন্সরশিপ দিয়ে চলতেছে কিংবা নিজের ব্র্যান্ড নিয়ে চলতেছে, বাট ট্রেডিশনাল মিডিয়াতে কিন্তু তার নেগেটিভ মার্কেটিং দিয়ে তার ইমেজটা কিন্তু সাদা হয় না এখনো। সো yeah, that's the point. মানে So, ভাই আপনি নেগেটিভ বলতেছেন মার্কেটিং যে এর লং টার্ম বলো। সলিউশন নাই আর কি। ব্র্যান্ডিং এর সাইড থেকে আমার মনে হচ্ছে না যতটা বেনিফিট মনে হচ্ছে ততটা হচ্ছে। মানুষ কথা বলতেছে, হ্যাঁ অ্যাটেনশন দিতেছে, বাট ভালো মতো চিন্তা করতেছে না কিনা, দ্যাটস দ্য মেইন থিং আর কি। সো নাথিং রিয়েলি চেঞ্জ ফর পিউরিফাই, ওর সাবস্ক্রাইবার বাড়ছে, বাট ট্রেডিশনাল মিডিয়ার কাছে তোর ভ্যালিডেশন কিংবা অ্যাকসেপ্টেন্স এখনো তো বাড়ে নাই। হ্যাঁ উল্টা ও মাঝখানে যে এক মাস ভ্যাকেশনে গেল, ওর আগে প্রতিটা ভিডিওতে কন্টিনিউয়াসলি 5 মিলিয়ন 10 মিলিয়ন হচ্ছিল, এখন কিন্তু এভারেজ প্রায় 2 মিলিয়ন কম ভিউজ আফটার দ্যাট গ্যাপ। সো হুম অ্যাটেনশন পাইছে বাট রিটেন করে নাই। হুম আচ্ছা ভাই, মানে আপনি কি রিসেন্ট টাইমে টিভি সিরিজ কি কি দেখলেন, মানে এই টাইমে আপনার মানে ধরেন আমাদের যেটা হয় নর্মালি, সেটা হচ্ছে যে আমরা এখন মানে বাংলাদেশে যেটা হইতেছে, হঠাৎ করে দেখা যায় যে একটা টিভি সিরিজ অনেক বেশি হাইপ হয়, মানে সবাই দেখতেছে। সো এখানে দেখা যায় যে কিছু পার্সেন্টেজ অফ দ্য পিপল ওরা বলে যে এটা ওভার রেটেড, এবং এটার কারণে আপনাকে অনেকটা ফোর্স করে, ম্যানিপুলেট করে যে আপনাকে টিভি সিরিজটা না দেখতে। এবং কিছু মানুষ যা দেখে, সো এই যে প্রত্যেকটা টিভি সিরিজকে ওভার রেটেড করার যে কালচারটা আছে, মানে যে কোনো টিভি সিরিজ এরকমও দেখা গেছে যে মানুষ ব্রেকিং ব্যাডকে বলতেছে ওভার রেটেড, তারপর গেম অফ থ্রোনসকে বলতেছে ওভার রেটেড। এই কালচারটা মানে কেমন, মানে যেই কালচারটার কারণে যে মানুষকে ম্যানিপুলেট করে, এবং এই কালচারটার কারণে কি আপনি কোনো টিভি সিরিজ দেখা বাদ দেন? মানে ধরেন আপনাকে কেউ বললো যে একটা ফেসবুকে আপনি কোনো একটা মুভি দেখলেন বা যেটার কথা উঠলো এবং আপনি শুনলেন যেটা ওভার রেটেড, সো এটার কারণে কি আপনি কোনো টিভি সিরিজ দেখা বাদ দেন? যেমনটা স্কুইড না, গেমের ক্ষেত্রে হইতেছে, অনেকগুলো মানে বিষয়ের ক্ষেত্রে হয় এটা, যে মানে বারবার আপনাকে বুঝানো হয় এটা। এটার কারণটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে অনেক মানুষের ব্যক্তিত্ব কিংবা পার্সোনালিটি বলতে কিছু থাকে না, কিংবা ফর্মেটিভ ইয়ার্সে যখন তুমি ইয়াং, মানুষ যেহেতু অনেক কিছু করে নাই, বাট তারা বুঝে তাদের আইডেন্টিটি বলে কিছু একটা দরকার। সো তারা আইডেন্টিটি তৈরি করার মতো কিছু করে নাই, বাট তারা জানে যে তাদের একটা আইডেন্টিটি দরকার। সো তারা কোনো কিছুকে হেট করে কিংবা কোনো কিছু বাতিল করে কিংবা কোনো কিছু এগেনস্ট একটা স্টেটমেন্ট দিয়ে নিজেকে একটা পার্সোনালিটি হিসেবে স্ট্যাবলিশ করার চেষ্টা করে, কিংবা নিজেকে বিজ্ঞ হিসেবে কিংবা এক্সপার্ট হিসেবে স্ট্যাবলিশ করার চেষ্টা করে। সো কোনো একটা সিরিজ, কোনো একটা জিনিস ভালো কিংবা খারাপ হইতেই পারে, বাট তারা কোনো একটা জিনিসে ক্রিঞ্জ কিংবা ফালতু কিংবা নিজস্ব অপিনিয়ন দিয়ে নিজের একটা পার্সোনালিটি স্ট্যাবলিশ করার জন্য এই হেটটা করে। এটা আমাদের যে কালচার, ইটস মোর অফ লাইক পার্সোনাল
নিজ থেকে অনেকের আসে যে দে হ্যাভ টু মেক এ স্টেটমেন্ট, যেন তাদেরকে মানুষ একটু পার্সোনালিটি ভাব যে ও তো বেশ ইউনিক। ইউনিক হওয়ার ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ট্রেন্ডকে গালি দেওয়া। ট্রেন্ড সবাই ফলো করতেছে, তুমি যদি ট্রেন্ডকে গালি দাও, দ্যাটস ওয়ান অফ দি মোস্ট ইজিয়েস্ট অ্যান্ড চিপেস্ট ওয়ে মেক ইউর সেলফ ইউনিক। সো এইভাবে অনেকে করে, হেট করে। এখন জিনিস হচ্ছে আই ডোন্ট জাজ পিপল, হ্যাঁ কোনো আমার জিনিস তুমি হেট করতে পারো, না হেট করতে পারো, বাট আমি অনেক সময় বুঝি যে মানুষটা কেন হেট করতেছে, কারণ সে নিজেকে ইউনিক এস্টাবলিশ করতে যাচ্ছে, এটা একটা। অথবা তার লেজিট অপিনিয়ন থাকতে পারে। কেউ যদি বলে যে ভাই স্কুইড গেম পুরোটা সিরিজটা হলে মুভি হইতো, আই উড অ্যাগ্রি উইথ দ্যাট, যে ভাই হুদাই টানছে, ভাই তুমি তো মুভি বানাইতে পারতো, আমি অ্যাগ্রি করতে পারি, এটা স্টেটমেন্ট আমি মেনে নিব। কিংবা আরেকটা জিনিস হইতে পারে যে আমি যেটা করি সেটা হচ্ছে যখন কেউ এগুলো অপিনিয়ন দেয়, আমি যখন কন্টেন্টটা দেখছি, আই ক্যান পার্সোনালি জাজ দ্যাট পার্সনস লেভেল অফ টেস্ট, যে ও অ্যাকচুয়ালি বুঝে নাকি না। কারণ কেউ যদি কোনো একটা মুভি দেখে এবং তার কাছে মনে করো কেউ গডফাদার দেখলো তার কাছে বোরিং লাগলো, কিংবা ব্রেকিং ব্যাড দেখলে তার বোরিং লাগলো, আমি বলবো যে তোমার টেস্ট খারাপ কিংবা তুমি এই কিংবা ওই, বাট আমি বুঝতে পারবো যে তোমার অ্যাটেনশন স্প্যান কি, কিংবা তুমি কি বার্ন বুঝো নাকি এগুলা, মানে আর অনেক কিছু জাজ করতে হবে ওই মানুষের সম্পর্কে, কিংবা ও কি বলতেছে। সো আমার ক্ষেত্রে এই জিনিসটা হেট করার জন্য না, ইটস মোর লাইক একটা মানুষকে বোঝার জন্য, ইটস জাস্ট ইজিয়ার, এন্ড আই থিঙ্ক ইটস গুড। মানুষ একটু ওভার হাইপ করুক, আন্ডার হাইপ করুক, যেটাই করুক, আলোচনা চলুক, বোঝা যায় মানুষ কি চিন্তা ভাবনা করতেছে আর কি। বুঝছি। আচ্ছা ভাই, আপনার যদি ওকে টপ ভাই, 5 আমার টিভি সিরিজ থাকে, ওইটা আপনি কি কি বলবেন? টপ 5 বুঝলাম না। টিভি সিরিজ যদি থাকে, মানে আপনার দেখা টপ 5 টিভি সিরিজ, যেটা ও কি আচ্ছা, ডেফিনেটলি সবার ফার্স্টে ডেফিনেটলি ব্রেকিং ব্যাড। এটা ব্রেকিং ব্যাড আছে। গেম অফ থ্রোনস এর হিউজ ফ্যান ছিলাম, বাট লাস্ট এন্ডিংটা অফ। লাস্ট এন্ডিংটা অতটা ভালো লাগেনি আর কি। সিজন 1 থেকে 6 দেখা যায়, তারপর আই উইল রেকমেন্ড যে ভাই জাস্ট বাদ দিয়ে বইটা পড়া শুরু করেন। আমি নিজেও বই পড়ি নাই, বাট আমি যদি বই পড়ি, হয় ডিউনটা পড়বো, না হলে গেম অফ থ্রোনস এরটা পড়বো, কারণ আমি এখন কোনো বড় বইগুলা পড়ি নাই সিরিজ। তারপর প্রিজন ব্রেক মোস্ট লাইকলি ওই ইয়াং বয়সে দেখছিলাম, ওই জন্য আমার মেবি ভালো লাগছিল ভাই, এটা। প্রিজন ব্রেক হচ্ছে আমার ফার্স্ট Like, ইংলিশ টিভি সিরিজ, হ্যাঁ। যেটা ফার্স্ট দেখছি, সো এটার কারণে এটা হ্যাঁ। বেশি জোস ভাই। সিজন 5টা একটু নামলেও হইতো, বাট সিজন 4 পর্যন্ত অনেক টান্স, হ্যাঁ। হ্যাঁ এটা অনেক টানছে। হ্যাঁ ভাই, তখন আর প্রিজন ব্রেক না, তখন আর প্রিজন ব্রেক ছিল না আসলে, ওরা হ্যাঁ। প্রিজনের বাইরে সব কাজকর্ম শুরু করছে। তো হ্যাঁ। দ্যার ইজ দ্যাট। এরপর আরো কয়েকটা আছে, বাট যেরকম একটা আছে হচ্ছে যেটা বলাটা হচ্ছে ক্রিঞ্জ, এই জেনারেশনে এই জিনিসটা তুমি দেখো, এটা বলে ক্রিঞ্জ, যেরকম বিগ ব্যাং থিওরি। তো ওইটা ওই জামানায় দেখছিলাম। এখন যখন আমি আবার হ্যাঁ? বিজয় হ্যাঁ, আমাকে দেখছি। আমাদেরকে এখনো লাস্ট দেখতেছি, 2 হ্যাঁ, উইক আর 3 কি। উইক ধরে ডেইলি আমাদেরকে বলতেছে যে বিগ ব্যাং থিওরি দেখ দেখ দেখ, মানে আমরা যখনই কথা বলতে বসি আয় হ্যাঁ। ফোর্স করতেছে আমাদেরকে লিটারালি যে সেরা Big Bang ভাই। Theory দেখ প্রত্যেকটা জিনিস। এটা সেরা, relatable তোরা ছিল কেন দেখতেছিস একটা ভাই? phase এ। আর ঝামেলা হইছে হচ্ছে লাফিং ট্র্যাক ছাড়া যদি তুমি একবার বিগ ব্যাং থিওরিটা দেখো, হ্যাঁ, হ্যাঁ। তুমি বুঝবে যে ওটা তাহলে আর মজা ঝামেলা লাগবে না আসলে আর কি। কোথায় আছে। হ্যাঁ, এইটা এইগুলো আই ক্যান থিঙ্ক এট দ্য টপ অফ মাই মাইন্ড। রিক এন্ড মর্টি মাঝখানে দেখা শুরু করলাম, বেশ ভালো লাগছে। খুবই মানে আমি আই ডোন্ট নো, মেবি ওরা যে সিউডো ইন্টেলেকচুয়াল কিংবা কিছুটা হওয়ার চেষ্টা করছে, বাট আমার বেশ ভালো হ্যাঁ, লাগছে। রিক এন্ড মর্টি ইন মেনি ওয়েজ ইন্টারেস্টিং লাগছে। সো এইটা এই কয়টা চারটা মনে হয় আমি টোটাল বলতে পারছি। আমার কাছে আসতেছে না। হ্যাঁ, পাঁচটাই দেখি। মানে রিক এন্ড মর্টি ফ্রেন্ডস সব Friends পাঁচটা। দেখছি, ফ্রেন্ডস দেখছি, আর কত কিছু দেখছি, হাউ আই মেট ইওর মাদার, আর কত, বাট হাউ আই মেট ইওর মাদার ভাই অনেক জোস একটা আর কি। আচ্ছা ভাই, আমি But আপনাকে আর তিনটা ভাই জিনিস মাথায় আসে বলি। না। আমি হাউ আই মেট ইউ মাদার, বিগ ব্যাং থিওরি এবং হচ্ছে যে এই ফ্রেন্ডস, এই তিনটার মধ্যে কোনটা আপনার ফেভারিট? মানে তিনটা একটু ডিফারেন্ট টাইপের, বাট ইয়া বিগ ব্যাং থিওরি, কারণ অন্য দুইটার সাথে আমি কানেক্ট করতে পারি না, বিকজ ওগুলা আমি বড় হয়ে দেখছি। যে এই বয়সে দেখা দরকার ছিল ওই বয়সে দেখি নাই, বড় হয়ে দেখছি। সো দ্যাটস ওয়াই আমার ভালো লাগে না অত বেশি। বিগ ব্যাং থিওরি যেহেতু ওই ইমোশনালি চার্জ বয়সে দেখছি, তাই ভালো লাগছে। That's it. বয়সের কারণে। বিজয় ইজ হ্যাপি। আজকে আমি বলতেছিল যে আমি পডকাস্টে আসবো, আমাকে 1টার দিকে বলতেছিল যে আমি কোনো না কোনো ভাবে বিগ ব্যাং থিওরি নিয়ে কথা বলবো, এবং ওর ফেভারিট সিরিজ হচ্ছে বিগ ব্যাং থিওরি, আমাকে ডেইলি বলতেছে। আরে তুমি রিয়েলাইজ বিগ ব্যাং থিওরি এছাড়া খারাপ আটকে না, মানে গেছে। না না, তুমি রিয়েলাইজ বিগ ব্যাং থিওরি কিন্তু খারাপ না। ওদের কাছে মনে হয় যে বিগ ব্যাং থিওরি অনেক নার্ড লোকজনদেরকে নিয়ে কথা বলা হইতেছে। কিছু বলতেছে, আমি কিন্তু বিজয়ের কোনো কথা শুনতেছি না। না ভাই, বিজয়ের বিজয়- কথা আসতেছে। আচ্ছা, আমার মেবি ওয়াইফাই এর প্রবলেম ভাইয়া, এখানে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ওয়াইফাই ঝামেলা করতেছে। আচ্ছা, এখানে বৃষ্টি হচ্ছে অবশ্য, তার কারণে মেবি ওদের একটু প্রবলেম। ইয়েস, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আমার এখানে বৃষ্টি হচ্ছে, এখানে ঝামেলা হচ্ছে। আমি কি অডিবল ভাইয়া? আপনি কি মানে শুনতে কথা পাচ্ছেন? শোনা যায়? আমি বিজয়ের কথা শুনতে পাচ্ছি না। তোর কথা আমি শোনা যাচ্ছে। আমি শুনতে আহ। পারতেছি, বুঝতেছি না তোর কি হইতেছে। ওর মেবি একটু ইয়া আমিও কানেকশন শুনতে প্রবলেম পারতেছি, হইতেছে। বাট বুঝতে সমস্যা হচ্ছে।
হ্যাঁ, ওই নেটের আজকে পুরো বৃষ্টি হচ্ছে তো একেবারে। ভাই মনে হচ্ছে শীতের ইয়াটা এসে যাইতেছে পুরো একেবারে। মানে আস্তে আস্তে এই লাস্ট তো টানা 2-3 দিনই বৃষ্টি হইতেছে। সো ওই টাইমে মেবি এই একটা কারণে। হুম। আচ্ছা, এখন শুনতেছি? হোয়াটস ইট? আচ্ছা, এখন শোনা যায়? এখনকার জেনারেশনের মধ্যে কি তোমার একটা কোলন আর থ্রি এই ইমোটিকনটা কি ক্রিঞ্জ? কোলন থ্রি স্মার্ক না, ইমোটিকন এটা তো না, এখনো ইউজ করি আমরা। না। এখনো রেলেভেন্ট? হ্যাঁ ভাই। হ্যাঁ, এখনো রেলেভেন্ট, এখনো আচ্ছা, রেলেভেন্ট এইটা এটা। একটা। আরেকটা জিনিস হচ্ছে কেয়ার ইমোজি, এটা কি ফ্লার্টিং? কেয়ার ইমোজি উম, বলতে কেয়ার পারেন ভাই। ইমোজি মোটামুটি হ্যাঁ, অনেকে আর কি অফেন্ডেড হয় মাঝের মধ্যে, মানে কেন? দিলে মনে করে যে আমরা ধরেন মানে অন্যভাবে ওদের মিন করতেছি, কেয়ার মিন করতেছি না আর কি, বুঝছেন? ভাই মানে জিনিসটা আমরা যেভাবে প্রকাশ করতে চাই এটা ওইভাবে নিতে চাচ্ছে না অনেকে। আচ্ছা, আর লাইক দেওয়া কনভারসেশনে কি লাইক ইউজ করো? ডু ইউ গাইস লাইক জাস্ট অনেকে অফেন্ডেড হয় এটা, আমার কাছে এটা অনেকে অফেন্সিভ। অফেন্ডেড হয়। আমার কাছে এটা অফেন্সিভ, বাট এখন আচ্ছা কেন ভাই, আমি না এই জিনিসটা বুঝি না, কেন লাইক দিলে সবাই অফেন্ডেড হয় কেন ও আসলে? প্যাসিভ অ্যাগ্রেসিভ, যে হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, এরকম এই দ্যাটস হোয়াট ইট মিনস আর Okay. কি। না ভাই, আমার কাছে মনে হয় যে এখন Marvelous অনেকে noun. শুধু শুধু মানে অফেন্সিভ হয়ে যায়। যেমন আমরা যদি ভিএ আই দেখি ভাই এবং বিএইচ এ আই দেখি, দুইটার মধ্যে মানুষে এমনি একটাতে দিতে মনে করে যে আল্লাহ কোত্থেকে উঠে আসছে ভাই, মানে ভিএ আই দিয়ে দেখলে। আরেকটা হচ্ছে বিএইচ এ আই দিয়ে দেখলে মনে হয় যে আচ্ছা ঠিক আছে এই ছেলেটা, মানে এইটা নিয়েও মানুষ ফান হয়ে যেতেছে। মনে হচ্ছে যে সবাই অনেক ভদ্র। বেশি অফেন্সিভ হয়ে যেতেছে এখন আস্তে আস্তে। মানে অফেন্ড হোক না হোক এটা পরের ব্যাপার। তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে তুমি যখন কথা বলতেছো অন্য মানুষের কাছে অফেন্সিভ নাকি না, কারণ এইটাই হয়। তুমি একদম নর্মালি কথা বলছো, অন্য মানুষ অফেন্স খায় বসে গেল, এখন ওইটা ওর পার্সোনাল শর্টকামি যে ও ছোটখাটো জিনিস অফেন্ডেড হচ্ছে। আর তোমার সাইড থেকে ইউল হ্যাভ টু বি দ্য স্মার্টার গাই, যে বুঝতে পারে যে অন্য মানুষটাকে এটাতে অফেন্ডেড হচ্ছে নাকি না, অ্যান্ড ট্রাই টু অ্যাভয়েড ইট আর কি। মানুষ অফেন্স সব কিছুতে খাবে, হুম, উল্টা পাল্টা জিনিসে তারা অফেন্স খাবে। সো এটা কখনো তুমি কুলাইতে পারবে না এইসব মিলায়। আচ্ছা ভাই, আপনার কি এই যে পডকাস্টটা যে আপনারা স্টার্ট করলেন, মানে কি মানে হঠাৎ করে ধরেন আর অলরেডি এখানে বাংলাদেশে পডকাস্টটা ছিল না, সো হঠাৎ করে একেবারে তিনজন ইউটিউবার একসাথে আসা, মানে তিনজনই মোটামুটি একজন মানে একেবারে আলাদা আলাদা জায়গা থেকে একসাথে আসা, এটা কিভাবে হয়েছিল একেবারে? মানে মানে হোয়াটস দ্য স্টোরি যে কেমনে আপনারা একসাথে আসলেন যে আপনাদের ওকে, পডকাস্ট? তো বেসিক্যালি তিনজনই কন্টেন্ট বানাচ্ছিলাম। তারপর আমার মনে হয়েছে সব একসাথে বানালে ভালো হয়। সো আমি একটা ভিডিও বানাইছিলাম যে যাদেরকে আমি ঈর্ষা করি। সো হ্যাঁ দেখছিলাম, ওটা দেখছিলাম। দ্য পিপল আই এনভি, হ্যাঁ। সো ওই দুইটা ভিডিওতে আই মেনশন এনায়েত অ্যান্ড ফারহান ভাই। তারপর আমি বললাম হ্যাঁ লেটস ডু এ পডকাস্ট। তো দুজনকেই পাঠাইছি অ্যান্ড ইট জাস্ট ক্লিকড। তো গ্রুপ ওপেন হয়ে গেছে, পডকাস্ট রেকর্ড হয়েছে, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ আমরা একটা এফিসিয়েন্ট ওয়ে বের করে ফেলছি যে আমাদের সব থেকে কম টাইম ইউজ করে কিভাবে আমরা পডকাস্ট রেকর্ড করতে পারি। দ্যাটস ওয়াই ইটস সাস্টেইনড আর কি। তাহলে প্রতিটা এপিসোড এডিট করা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এটা করলে আমরা আস্তে আস্তে ইন্টারেস্ট হারাই ফেলতাম। সো আমরা যে জুমে রেকর্ড করি ওটা জাস্ট ডিরেক্ট আপলোড হয়ে যায়, শেষ। জাস্ট থাম্বনেলটা ডিজাইন করতে হয়, এটাই। আচ্ছা ভাই, তাহলে কি আপনার কি এটাও ডিসাইড করে নিছেন যে মানে যদি স্পন্সরশিপ ডিল আসে তাহলে কেমনে এটা ডিভাইড হবে, অথবা হ্যাঁ, three ways. সবকিছু একেবারে মানে, নাকি এটা এফোর্টের উপর আপনারা ডিসাইড করছেন? 3 ওয়েজ, এফোর্টের উপর ডিপেন্ডেন্ট না, 3 ওয়েজ সবসময় সবকিছু। মানে তিনজন যেভাবে একেবারে জাস্ট থ্রি ওয়েজ এইভাবে করে আপনারা ডিসাইড করে ফেলছেন। আর আচ্ছা ভাই, আপনার পডকাস্টে ফিউচার প্ল্যানটা কি? মানে এই পডকাস্টটা নিয়ে হয়তো বা কি পরে কি ধরেন যদি মানে ওনারা যদি বিদেশ থেকে আসে তাহলে কি আপনাদের ইচ্ছা আছে যে দেশে কোনো স্টুডিও নিয়ে পডকাস্ট করা, অথবা মানে একেবারে বড় সড়ো করে বা এই টাইপের কোনো প্ল্যান আছে নাকি জাস্ট এইভাবে চালায় যাওয়া যতদিন হয় একেবারে মানে চালায় যাওয়া? মেইন স্ট্রিমে যাওয়ার আর কি ভাই, একদম মেইন স্ট্রিম মানে করা, যেমন মানে দেখা যায় জো পডকাস্টই রিগান আপনাদের পডকাস্ট আসল করে ইচ্ছা যখন করে। একেবারে একটা হ্যাঁ, এনভায়রনমেন্ট হ্যাঁ, ক্রিয়েট করে একটা, তারপর ইম্পালসিভে যেটা হ্যাঁ। হয়, এই টাইপের গুলা, মানে আপনাদের কি এরকম প্ল্যান আছে? হ্যাঁ আছে। সো বেসিক্যালি ফার্ন ভাই যদি দেশে আসে এবং তিনি স্টুডিও নেয়, আমাদের প্ল্যান আছে যে নেক্সট বছর শুরু হওয়ার আগে বেশ কয়েকটা এপিসোড রেকর্ড করে রাখা, সো দ্যাট আমরা কোনোটা দিন গ্যাপ থাকলেও যেন আমরা করতে পারি। ফর এক্সাম্পল এই সপ্তাহে মনে হয় না আমরা দিতে পারবো, কারণ ফার্ন ভাই দুবাই যাচ্ছে। সো হয়তো রেকর্ড করতে পারবো, এরকম অনেক সময় বিভিন্ন জিনিসপত্র হয়। সো আমরা চিন্তা করছি যে একবার যদি আসে তাহলে আমরা একদিনে 5-6টা, পুরো একটা দিন অফিস করলাম পডকাস্টে, যে 8-10 ঘন্টা আমরা খালি কথা বললাম, রেকর্ড করে জমায় রাখলাম। সো দ্যাটস দ্য থিং। আর টার্গেট পার্সোনালি আমার টার্গেট হচ্ছে এটাকে 1000K তে নিয়ে যাওয়া। 1 লাখে গেলে তাহলে আমি আরো ইজিলি বিভিন্ন বড় বড় মানুষকে ইনভাইট করতে পারি এবং তোমার বাইরের সেলিব্রিটিদেরকে ইনভাইট করতে পারবো। সো ওইটা হচ্ছে আমার টার্গেট, যে 1000K। এটা মনে হতে পারে যে ও ভাই সাবস্ক্রাইবার, না, যদি নাম্বারটা থাকে তাহলে আমি আরো ইজিলি আরো বেটার মানুষজনকে আনতে পারবো, যেটা এখন পারতেছি না বিভিন্ন কারণে।
আচ্ছা আচ্ছা ভাই, মানে এই যে মানে নাম, আচ্ছা বল, বিজয় বল। এখন কি শোনা যাচ্ছে? আমি কিন্তু বিজয় কথা শুনতে পারছি না, তোমরা আমাকে আবার ট্রান্সলেট করে জানাও। আচ্ছা তুই বল আগে, আমরা ট্রান্সলেট করে দিই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আসলে আমার যেটা মানে জানার ছিল ভাই আপনার থেকে, সেটা হচ্ছে যে আমি মানে আপনি তো অনেক মানে ছোট একটা বয়স থেকে, বা ছোট বলতে মানে মাঝারি একটা বয়স থেকে আপনি মানে কিভাবে করে বিজনেস করতে হবে অথবা আচ্ছা মানে ও মেইনলি বোঝানোর চেষ্টা করতেছিল যে আপনি অনেক ছোট বয়স থেকে একটা বিজনেস করার একটা প্ল্যান বা মানে আপনার ছিল একেবারে। সো এইটা মেইনলি কিভাবে আসছে এবং মানে কিভাবে আপনার মধ্যে এই আগ্রহটা আসছে, মানে ধরেন আপনি তো আপনার যেহেতু মানে আপনি আর্মি একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সো ওইখানে হচ্ছে যে নর্মালি যারা আদমজি শাইন, এখানে একটা অলমোস্ট সবাইকে একটা পিচ করা হয় যে আপনাকে হয় মানে ডিফেন্সে যাওয়াটা দরকার। হ্যাঁ এবং ওই একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনি এবং আয়মান সাদিক ভাই দুইজনই আপনারা হচ্ছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ডে চলে গেলেন, হয় ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেও মানে গেলেন না, হ্যাঁ হ্যাঁ আপনারা ডাইরেক্ট হচ্ছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ডে গেলেন, মানে এটা কিভাবে হলো? এবং অলরেডি দেখা যায় যে একেবারে মানে দেখা যায় যে নর্মালি ডিফেন্স ব্যাকগ্রাউন্ড যাদের থাকে তারা হচ্ছে যে অলমোস্ট হয় ডিফেন্সের জন্যই চেষ্টা করে। তো ইয়া ওইটা কিভাবে আসলো ভাই? এটা একটা তাই কি? পার্সোনাল কোশ্চেন। কারণ হ্যাঁ, এটা হয়তো বা দেখে মনে হতে পারে মেবি বায়াস কাজ করে মেবি, বাট জিনিস হচ্ছে অনেক ক্ষেত্রে যেটা দেখছি যে যেহেতু মিলিটারি প্যারেন্টস তারা আর্মি ভেতরটা জানে, তারা চায় না যে তাদের বাচ্চারা ওই সাফারিং এর থ্রুতে, ওই ট্রেনিংটা ইজ এ ভেরি ভেরি টাফ ট্রেনিং, সো ওইটার মধ্যে দিয়ে যাক। সো অনেক ক্ষেত্রে তারা বলে না যে তোমার যাওয়া লাগবে না, তুমি যেটা ইচ্ছা তুমি এটা করতে পারো। অ্যান্ড এমনও না যে আমরা স্ট্রেট গেছি, ভাইয়া অ্যাপ্লাইড ফর আর্মি, গ্রিন কার্ড পাইছে, তারপর যেদিন যাবে ক্যাম্পে ঠিক তার আগে 1 কি 2 দিন আগে জানতে পারছে যে আইবিতে হয়েছে, তারপর ও আর আর্মিতে না যে তারপর আইবিতে গেছে। সো দ্যাটস হাউ হি ওয়েন্ট, এমন না যে ডিরেক্টলি আইবিতে গেছে, হি ডিড ট্রাই ফর আর্মি, তারপর এখানে গেছে। আমার ক্ষেত্রে যেহেতু বাবা বলছে প্লাস ভাইয়াও বলছে, সো আমি আর্মিতে ট্রাই করি নাই। সো আমার প্রিপারেশন ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছি, তারপর লাস্ট 1 মাসে এক্সপ্লেইনড যে ভাই ইঞ্জিনিয়ারিং করে আসলে আই ডোন্ট থিঙ্ক, আই থিঙ্ক যে তোর যে স্কিলসগুলো আছে ওই স্কিলগুলো তুই বিজনেসে গেলে আরো বেটার ইউজ করতে পারবি। তারপর লাস্ট 1 মাসে ইঞ্জিনিয়ারিং ছেড়ে তারপর আইবির জন্য প্রিপারেশন। সো এমন না যে সবকিছু ক্লিয়ার ছিল কিংবা কোনো একটা ন্যারেশন ছিল যে মিলিটারি অফিসার হইতে হবে। ইটস জাস্ট ইউ উইং ইট অ্যান্ড সামথিং হ্যাপেন্স অ্যান্ড ইউর ডিসিশনস চেঞ্জ অ্যালং দ্য ওয়ে। আচ্ছা ভাই, মানে এখন যেহেতু একেবারে অ্যাডমিশন সিজন চলতেছে, তো আমার মেইন যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে এটা কি নেসেসারি যে মানে এইচএসসির অনেক আগে থেকে কোনো একটা বিষয় ডিসাইড করে ফুল প্রিপারেশন নেওয়া, নাকি মানে যে কোনো একটা সাবজেক্ট চুজ করার জন্য, ধরেন এটা হয় ইঞ্জিনিয়ারিং মানে হতে ভাই আর পারে, কি ড্রিম থাকা কি আমাদের উচিত? মানে আমরা কি মানে ইটস শুধুমাত্র নেসেসারি যে ওই ওয়ান ট্র্যাকে যাব, নাকি মাল্টিপল ট্র্যাক মাল্টিপল অপশন আমরা রাখবো আর কি আমাদের জন্য, হুম, নাকি ওয়ান ট্র্যাকে ইঞ্জিনিয়ারিং পড়তে চাই আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ালেখা করব, বাকি সবকিছুর জন্য প্রিপারেশন নিব, এভাবে করব নাকি মানে আর এটা কি মাল্টিপল অপশন নেসেসারি যে রাখবো? মানে আপনাকে একটা ট্র্যাক একেবারে এইচএসসির আগে থেকেই ডিসাইড করে রাখতে হবে? কজ দেখা যায় যে বেশিরভাগ মানুষই হচ্ছে যে কনফিউজ এবং প্যারেন্টস যেটা সাজেস্ট করে ওই দিকে যেতে থাকে, এবং মোস্ট অফ দ্য পিপল দেখা হ্যাঁ যায় যেটা মানে আমাদের বয়সে যারা দেখা যায় যে আপনাকে মানে প্যারেন্টসের যেটা বলতেছে ওইটাই আমরা নিতেছি, এবং মানে সব সময় এটা চলতে থাকে একেবারে। সো ওইটাই নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল যে এটা কি ডিসাইড করাটা কি নেসেসারি একেবারে? ওকে, সো এখানে যে জিনিসটা 2টা ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে তোমার ব্রেন আর একটা হচ্ছে তোমার সাপোর্ট সিস্টেম। সো ফার্স্ট জিনিস হচ্ছে তোমার যদি অনেকের ক্ষেত্রে অনেক আগে থেকে তাদের প্যারেন্টসরা বলে রাখে যে এই জায়গায় যাওয়া ওই জায়গায় যাওয়া, একটা লাইনেই তারা ট্রাই করে, বহুত এফোর্ট দিয়ে তবুও তারা চান্স পায় না। সো এই ক্ষেত্রে অনেকে জাস্ট জানে না কিভাবে পড়াশোনা করতে হয়। সো যাদের ওই স্কিলটাই নাই যে কিভাবে পড়াশোনা করতে হয়, তারা তো মাল্টিপল জায়গায় এফোর্ট দিলে আরো পারবে না। সো এটা তোমাকে পার্সোনালি বুঝতে হবে যে তোমার কি ব্রেনে ধার আছে নাকি নাই। এবং আই বিলিভ একটা মানুষ যদি সে 12টা বছর পড়াশোনা করে, বিভিন্ন ক্লাস রেজাল্টস পায়, সে মোটামুটি বুঝতে পারবে সে তার মাথায় ধার আছে নাকি নাই। সো সে যদি খুবই শার্প না হয়, আমি বলবো যে ভাই তুমি জাস্ট একটা জিনিস শর্ট টার্মে ট্রাই করো, করে অ্যাপ্লাই করো, তারপর ওই জায়গায় চান্স পাইলে পাইলে, না আচ্ছা। পাইলে নাই, অন্য আরেক জায়গায় ভর্তি হলে পরে যে তুমি আবার চেঞ্জ করতে পারো। তুমি হুম। চাইলে মাস্টার্সটা অন্য লাইনে নিলা, তুমি মনে করো ইঞ্জিনিয়ার লাইনে ঢুকলা, ইঞ্জিনিয়ারিং ভালো লাগলো না, পরে তুমি এমবিএটা করে ফেলতে পারো, বিজনেস লাইনে যেতে পারো, আর অনেক জায়গায় যেতে পারো। সো ইউ ক্যান কিপ ইউর অপশনস ওপেন। আর তোমার যদি মাথা শার্প থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই মাল্টিপল প্লেসেস, দের ইজ দ্যাট। এবং তোমার যদি সাপোর্টও থাকে যে তোমাকে ঠিক গাইডলাইন্স দিচ্ছে, তাহলে তুমি ইউ ক্যান অ্যাপ্লাই ফর মাল্টিপল প্লেসেস। বাট এটাতে আসলে লাভ নেই, কারণ তুমি দিন শেষে পড়বে একটা জায়গায়, তুমি মাল্টিপল জায়গায় চাইলে পড়তে পারবে না। সো ইটস জাস্ট এ ব্র্যাগিং রাইট যে bro, আমি সব জায়গায় চান্স পাইছিলাম, বাট তারপর কি, হোয়াট অ্যাবাউট ইট, কি ওটা তো সিভিতে ইউজ করতে হবে না। আচ্ছা ভাইয়া,
আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যে এখন যে অবস্থায় আছেন, আপনি কি কোনো সময় স্টুডেন্ট হিসেবে ড্রিম করছিলেন যে আপনি এই অবস্থায় আসতে পারবেন, বা পড়ালেখা করতেছিলেন কি এই গোলটার জন্য, যে আপনি যে অবস্থায় এখন আছেন সেই গোলের প্রতি কি আপনি পড়ালেখা করতেছিলেন? না, জীবনও না। যখন আমি পড়াশোনা করতেছি তখন তো এই জিনিসগুলো ছিলই না। দিস ওয়্যার নেভার এ থিং। পডকাস্ট পডকাস্ট বলতে কিছু ছিলই না তখন। ইউটিউবিং, মনিটাইজেশন কিংবা কোর্স বানানো জিনিস হচ্ছে যে তখন তো অনেক নর্মাল ভাবে চিন্তা ভাবনা করতাম, এবং নর্মাল লাইফ যখন তুমি লিড করতেছো, কিংবা মানে নর্মাল লাইফ বলতে আমি বলছি আউটসাইড অফ সোশ্যাল মিডিয়া। আউটসাইড অফ সোশ্যাল মিডিয়া থাকলে তুমি কখনো এরকম অ্যাম্বিশন রাখবে না যে আমি কোর্স বানাবো কিংবা আমি বই লিখবো। তো অনেকে হয়তো নিজের প্যাশন থাকে লিখালেখি, তারা হয়তো চিন্তা করে, বাট অধিকাংশ মানুষের চিন্তাটা করবেও না। উইচ উই থট অ্যাবাউট, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কোর্স বানানো যায়, আচ্ছা হ্যাঁ বই লেখা যায়, আচ্ছা হ্যাঁ নিজস্ব রেসপন্সিবিলিটি আনা যায়। এটা ইভেনচুয়ালি সময়ের সাথে আসতে থাকে। এখন আমি যদি একটা টার্গেটে ফিক্স থাকতাম, মেবি আমি অপরচুনিটিগুলো এক্সপ্লোর করতামও না। ফর এক্সাম্পল, আমি 3 বছর ধরে বুক রিভিউজ করতেছি, 2 বছর কোনো স্পন্সরশিপ কোনো কিছু পাইনি, কিছু ছিলই না, কারণ দ্য ইন্ডাস্ট্রি ইটসেলফ ওয়াজ নট দেয়ার। মানুষ বই কিনতো না। তারপর এখন আসে দেখতেছি যে আস্তে আস্তে মানুষ বই পড়া শুরু করছে, ইম্পোর্টেড বই, অরিজিনাল বই পড়া শুরু করছে। নাও আই গেট স্পন্সরশিপস, নাও আই গেট মানি, নাও আই গেট ফ্রি বুকস। এখানে একটু আগে যখন ভিডিওগুলো করলাম, প্রায় 13টা বইয়ের ভিডিও করে পাঠিয়ে দিলাম যে হ্যাঁ এটা যাবে। সো জিনিস হচ্ছে আমি তো জানতাম না যে আমি এখন ফ্রি বই পাবো, বাট আমি তখন করছিলাম ভিডিওগুলো, তাই এখন আমি ওটার একটা অ্যাডভান্টেজ পাইতেছি। সো ইউ ক্যান প্রিপেয়ার ফর দ্য থিংস that will come eventually in time. So short term goal রাখো so that you work on something, but long term goal eventually change হবে আস্তে আস্তে, definitely. আচ্ছা ভাই, আজকে পডকাস্টটা এখানে রাখি, কারণ সবারই কম বেশি একটু নেট প্রবলেম করতেছে। And ভাই, আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস এই পডকাস্টে আসার জন্য। অ্যান্ড মানে আমি অ্যাকচুয়ালি বলতেছি এই আমাদের পডকাস্টটা পডকাস্ট এখন পর্যন্ত গ্রো করে নেই আর কি। আমরা আস্তে আস্তে ট্রাই করতেছি, মানে একটু হ্যাঁ, ডিফারেন্ট Yeah, টাইপের। my pleasure. হ্যাঁ, থ্যাঙ্কস ভাইয়া যে আসার জন্য। মানে আমরা একটু ডিফারেন্ট টাইপের পডকাস্ট করার ট্রাই করতেছি, কজ আই থিঙ্ক যে আমাদের এখনো ওই জায়গাটা ক্রিয়েট হয় নাই যেখানে কিনা আমরা একেবারে ভ্যালুয়েবল লাইফ অ্যাডভাইসগুলো দিতে পারবো। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে একটু ট্রাই করতেছি হচ্ছে টিভি সিরিজ বা এই টাইপের একটু জায়গাগুলো রাখা, এবং আমরা নর্মালি যেগুলো নিয়ে কথা বলি আর কি, স্পোর্টস, ই স্পোর্টস, তারপর এই টাইপের জিনিসগুলো রাখার জন্য। বাট তাও আপনি আসছেন ভাই এই পডকাস্টের মধ্যে, থ্যাঙ্কস। অ্যান্ড হোপফুলি আপনার ভালো লাগছে ভাই। আর মাঝে মাঝে আমরা হয়তো অনেক ইমেচুর So কথা it বলছি, is- এগুলো মাইন্ড করেন না ভাই। Yeah, definitely. আচ্ছা ভাই, থ্যাঙ্কস না ভাই। না না ম্যাট, না না, আই হ্যাভ আন্ডারস্ট্যান্ডিং যে তুমি কি চিন্তা করতেছো না করতেছো, সমস্যা নেই, মাইন্ড করার কিছু নাই। অ্যান্ড আমি যে সাজেস্ট করবো সেটা হচ্ছে রিচ আউট টু মোর পিপল, আরো বেশি মানুষের কাছে রিচ আউট করো যে ভাই আসেন আসেন। কয়েকজন না বলবে, থাকতেই পারে মানুষ না বলতে পারে, ইটস দেয়ার রাইট টু সে নো, বাট রিচ আউট টু মোর পিপল। আচ্ছা লাস্টে একটা কোয়েশ্চেন করে তোমরা জিনিসটা নিয়ে চিন্তা করতে পারো আফটার দ্য পডকাস্ট ইজ ডান, সেটা হচ্ছে পডকাস্টে আসার আমার ইনসেনটিভ কি ছিল। আই থিঙ্ক আপনার ইনসেনটিভ ছিল হচ্ছে আমার যে আসার দেখা কারণ কি, যে কেন আমি এই আসি, মানে আমার পডকাস্ট ব্যক্তিগত কি রিজন থাকতে পারে যে আমি পডকাস্টে আসি। আমার কাছে মনে হইতেছে ভাই আপনি হয়তো ভাই পডকাস্টে আসছেন যে দেখতে মেবি যে এই যে মানে আমরা যে পডকাস্টে ক্রিয়েট করতেছি এটা কেমন হচ্ছে হয়তো বা বা কিছু অ্যাডভাইস দেওয়ার জন্য মেবি, অথবা এই টাইপের এই মানে এটা আমার মাথায় আসে দুইটা হ্যাঁ। জিনিস আসছে, একটা হচ্ছে যে দেখার জন্য। আচ্ছা না ভাই, তাহলে আমার সাথে মিলতেছে না তাহলে। ছোটন, তোর কিছু বলার আছে? আমার মনে হয়েছে ভাই আপনি আর কি আমাদের জেনারেশন, হ্যাঁ আমাদের জেনারেশনে যে পডকাস্ট করতেছি, মানে আমরা আমাদের বয়সে যারা পডকাস্ট করতেছি সেই পডকাস্টটা কেমন হচ্ছে আর কি, সেটা কি মানে কন্টেন্টটা কি ভালো হচ্ছে নাকি কন্টেন্টটা খারাপ হচ্ছে, বা এটা কি মার্কেটে ভ্যালু আছে নাকি। আমার মনে হয় যে ভাই আপনি এটা যাচাই করার জন্য আসছেন আমাদের এখানে আর কি। আচ্ছা না, স্টিল না, Still না। আচ্ছা ঠিক আছে, গুড, ইটস গুড, ইটস গুড।